আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা পড়ব ব্যাকটেরিয়ার জনন থেকে এবং একদম শেষ পর্যন্ত। তো আশা করি সবাই আগের ক্লাসগুলো করছো এবং এখনো পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তার সবগুলা জিনিস ক্লিয়ার হয়ে আজকের ক্লাসটাতে ঢুকছো। তো যদি ক্লাসের কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে লিখে দিবা, যাতে করে আমি যখনই তোমাদের কমেন্টটা দেখবো সেটা রিপ্লাই আমি তোমাদেরকে সমাধানটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা পড়বো কোথা থেকে? আমরা শুরু করব হচ্ছে একদম ব্যাকটেরিয়ার জনন থেকে। তো ব্যাকটেরিয়ার জনন থেকে শুরু করার আগে আমরা ব্যাকটেরিয়া নিয়ে কয়েকটা কথা একটু জানবো যে ব্যাকটেরিয়া জিনিসটা কি। তো আমরা যদি ব্যাকটেরিয়া জিনিসটা সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে ব্যাকটেরিয়া নিয়ে আমাদের মাথায় প্রথম যে কথাটাই আসে সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী জীব। আদিকোষী জীব কি, যে তার হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত না। আমরা আদিকোষী বলতেই কি জানবো, তার হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত না। তার কি নাই? তার হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই। আচ্ছা, দেন কি কথা আসবে যে সে হচ্ছে আণুবীক্ষণিক, মানে তাকে আমরা আমাদের সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে আমি তাকে দেখতে পারতেছি। তারপরে হচ্ছে কি, আমরা শুরুতেই বলে আসছি সে হচ্ছে আদিকোষী। আদিকোষী মানে সে যেরকমই হোক না কেন তার মধ্যে অনেক অঙ্গাণু থাকতেছে না বা অনেক কিছু থাকতেছে না, কিন্তু তার মধ্যে কোষ আছে। তার মানে তার মধ্যে কোষের সংখ্যা আমাদের একটা ম্যাটার, যে তার মধ্যে কয়টা কোষ আছে। ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী জীব। এখন সে এককোষী জীব অনেকগুলো একসাথে থাকতে পারতেছে বা তারা আলাদা আলাদা থাকতে পারতেছে বা তারা একা একা থাকতে পারতেছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা করছিলাম। যে কক্কাসের মধ্যে হচ্ছে মনোকক্কাস, ডাইকক্কাস, আবার হচ্ছে ব্যাসিলাসের মধ্যে আমরা এরকম করে স্ট্রেপ্টোব্যাসিলাস, তারপরে হচ্ছে সার্সিনা, বিভিন্ন ধরনের আমরা তাদেরকে ক্লাসিফিকেশন করছিলাম যে তারা একা থাকতেছে নাকি আলাদা আলাদা থাকতেছে, সেগুলোর উপরে ভিত্তি করেও। তার মানে তারা হচ্ছে অনেকগুলো একসাথে থাকতে পারে, কিন্তু তারা একজন হচ্ছে একটা কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, তারপরে আমাদের ব্যাকটেরিয়াটা আবিষ্কার করছে কে? সেটা হচ্ছে বিজ্ঞানী লিউয়েনহুক। এই জন্য তাকে কি বলা হয়? ব্যাকটেরিওলজি বা প্রোটোজোলজি জনক বলা হয়। আচ্ছা, তো আমরা এখন কি পড়বো? আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন থেকে শুরু করব। এই যে আদিকোষী জীবটা, সে কিভাবে তার বংশ বিস্তার করতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা মেইনলি তার জনন পদ্ধতি তিনটা পাবো। একটা হচ্ছে তার অঙ্গজ জনন পদ্ধতি, আরেকটা হচ্ছে তার অযৌন জনন পদ্ধতি, আর হচ্ছে তার যৌন জনন পদ্ধতি। এখন তার যে অঙ্গজ জনন পদ্ধতিটা আছে, এই অঙ্গজ জনন পদ্ধতি হচ্ছে, তুমি এখানে তিনটা জিনিস দেখতে পাবা। অঙ্গজ জননের মধ্যে তুমি তিনটা জিনিস দেখবা। কি কি? প্রথমত, সে কিভাবে বংশ বিস্তার করে। সে হচ্ছে তার বংশ বিস্তার করতে পারে দ্বিবিভাজনের মাধ্যমে, যেটাকে আমরা কি বলতে পারি? ভাজনও বলতে পারি। এটাকে দ্বিবিভাজন বলো বা দ্বিভাজন বলো, দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে দুইটা ভাগ হয়ে যাইতেছে। দেন আরেকটা পদ্ধতি কি হইতে পারে তার অঙ্গজ জননের? আরেকটা হচ্ছে মুকুল উদ্গম, মানে মুকুল তৈরির মাধ্যমে। দেন তার আরেকটা হইতে পারে সে খণ্ডে ভাগ হয়ে গেছে, সে 2 খণ্ড হয়ে গেছে, 3 খণ্ড হয়ে গেছে, মানে খণ্ডায়ন। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে হচ্ছে খণ্ডায়ন। এই তিনটা হচ্ছে ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন পদ্ধতি: বিভাজন, মুকুলোদ্গমন এবং হচ্ছে কি, আর হচ্ছে তার খণ্ডায়ন। এখন এই অযৌন জনন ছাড়াও এই ব্যাকটেরিয়ার মধ্যে তুমি অঙ্গজ জনন ছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে তুমি কিছু অযৌন জনন পদ্ধতিও দেখতে পাবা। তো যার মধ্যে মেইন কি, যার মধ্যে মেইন হচ্ছে, মেইন না, তার মধ্যে কি কি আছে আমরা তার টার্মগুলো একটু জানি আগে। তার মধ্যে আছে হচ্ছে, প্রথমে হচ্ছে সে কনিডিয়া সৃষ্টি করতে পারে। সে কি করতে পারে? সে হচ্ছে কনিডিয়া সৃষ্টি করতে পারে। সে কনিডিয়া সৃষ্টি করতে পারে। দেন সে কি করতে পারে? সে হচ্ছে জুস্পোর তৈরি করতে পারে। সে কি করতে পারে? সে হচ্ছে জুস্পোর তৈরি করতে পারে। দেন সে কি করতে পারে? সে হচ্ছে এন্ডোস্পোর তৈরি করতে পারে। সে কি করতে পারে? সে হচ্ছে এন্ডোস্পোর তৈরি করতে পারে। তাহলে সে দুইটা স্পোর তৈরি করতে পারতেছে, একটা হচ্ছে জুস্পোর আর একটা হচ্ছে এন্ডোস্পোর।
আচ্ছা, এবং ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতিগুলা কি কি সেটা একটু আমরা দেখি। দেখো, ব্যাকটেরিয়া তার যৌন জনন পদ্ধতির মধ্যে সে কোন কোন ওয়ে গুলা বেছে নিতেছে। সে হচ্ছে প্রথমে কনজুগেশন নালীপথ, মানে সে হচ্ছে একটা নালী তৈরির মাধ্যমে তার বংশ বিস্তার করতে পারে। দেন হচ্ছে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। তাহলে কি কি? প্রথমে হচ্ছে কনজুগেশন নালীপথ। কনজুগেশন নালীপথ, দেন ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি। এখন এই যে আমরা তিনটা তিনটা করে এখানে 9টা জনন পদ্ধতি দেখলাম, এর মধ্যে আমাদের কিছু কথা আছে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যদি প্রধান জনন পদ্ধতি আমাকে জিজ্ঞেস করা হয় যে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কি, তাহলে এই যে দ্বিভাজনটা আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। মানে অলমোস্ট তুমি যদি 100% ব্যাকটেরিয়ার কথা বলো, এর মধ্যে মোটামুটি 90% কি করবে? এই বিভাজন পদ্ধতির মাধ্যমে কি করবে? তারা হচ্ছে তাদের বংশ বিস্তার করবে। ঠিক আছে? আর মুকুল উদ্গম, খণ্ডায়ন করে, আর কনিডিয়া সৃষ্টি, জুস্পোর সৃষ্টি বা অ্যান্ডোস্পোর সৃষ্টি এই জিনিসগুলোর মাধ্যমে করতেছে। কিন্তু খুবই রেয়ার যে ব্যাকটেরিয়া যৌন জনন করতেছে। মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার যৌন জননটা হচ্ছে খুবই আনকমন একটা জিনিস। ব্যাকটেরিয়া নর্মালি যৌন জননে যায় না। আর এই যে অযৌন জননের মধ্যে যে তার এন্ডোস্পোর যে জিনিসটা আছে, এই এন্ডোস্পোরটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোনো তুমি তার জনন পদ্ধতি হিসেবে তুমি হচ্ছে বিবেচনা করতে পারো না নর্মালি। কারণ সে হচ্ছে যদি খুবই এক্সট্রিম কোনো একটা লেভেলে চলে যায়, যে অবস্থাটাতে তাকে হচ্ছে প্রতিকূল পরিবেশে আগে সার্ভাইভ করতে হচ্ছে, সেই প্রতিকূল পরিবেশে সে টিকে থাকার জন্য তার চারপাশে হচ্ছে একটা খুবই শক্ত একটা আবরণের মতো তৈরি করে ফেলবে। সেই শক্ত আবরণ তৈরি করে ফেললে সেই আবরণটা হচ্ছে পরবর্তীতে একটা ব্যাকটেরিয়াল কোষে পরিণত হবে। এই জন্য এই এন্ডোস্পোরটা কি, এটাকে তুমি নর্মালি তার জনন অঙ্গ বা জনন পদ্ধতি হিসেবে বলতে পারবো না। এটা হচ্ছে পরবর্তীতে মানে খুবই প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করতে সাহায্য করে। এখন কথা হচ্ছে এই প্রতিকূল পরিবেশ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, বা ব্যাকটেরিয়া আসলে কতটুকু তাপমাত্রা পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে, যেহেতু টেম্পারেচার জিনিসটা আমাদের জন্য খুব বেশি জরুরি। দেখো, কয়েকদিন আগে কিন্তু হিট অ্যালার্ট জারি হয়ে গেছিল বাংলাদেশে, কারণ আমরা নর্মালি হচ্ছি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বেঁচে থাকা মানুষ। হঠাৎ করে যখন আমাদের 36 ডিগ্রিতে 38 ডিগ্রিও না, মোটামুটি বলতে পারি 36 ডিগ্রি সেলসিয়াস অথবা 37 ডিগ্রি সেলসিয়াস, হঠাৎ করে যখন টেম্পারেচার হয়ে গেছে 44 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের অবস্থা কি? বাংলাদেশে জায়গায় জায়গায় মানুষ হিট স্ট্রোক করা শুরু করে দিছে। যে মানুষ অতিরিক্ত গরম সহ্য না করতে পেরে তারা হচ্ছে মারা যাইতেছে, অসুস্থ হইতেছে, এরকম কন্ডিশন হয়ে গেছে। এখন ওটা তো হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচারের বাহিরে। ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার জন্য এরকম একটা তাপমাত্রা আছে যে পর্যন্ত সে হচ্ছে সার্ভাইভ করতে পারে। সেই তাপমাত্রাটা কি? সেই তাপমাত্রা হচ্ছে -17 ডিগ্রি সেলসিয়াস, একদম নিম্ন পক্ষে। তো চিন্তা করো, আমাদের যদি ডিপ ফ্রিজারের কথা চিন্তা করি, আমরা জানি 0 ডিগ্রিতে গেলে হচ্ছে বরফ হওয়া শুরু করে দেয়, তাই না? বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি, মেবি এটাকে বরফ বিন্দু বলতেছে। হ্যাঁ, বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রিতে। তো সেই বরফ বিন্দুর নিচে যদি তুমি যাইতে থাকো, তাহলে 1 2 3 4 5, আমার যতটুকু জানা ততটুকু হচ্ছে সবচেয়ে মানে আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ফ্রিজ গুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে এরকমই 5 পর্যন্তই যায় সর্বোচ্চ। ঠিক আছে? তো এর বেশি যায় না। তাহলে তোমার ডিপ ফ্রিজারের মধ্যে সেই -5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গেলে তোমার আম্মার হচ্ছে একটা লোহার খুন্তি নেওয়া লাগে ফ্রিজের ভিতর থেকে মাছ মাংস বের করার জন্য, কারণ এত পরিমাণের বরফ হয়ে যায়। তো সেই পরিমাণ জায়গাতে ব্যাকটেরিয়া হচ্ছে নাচানাচি করতে পারতেছে, নাচতে পারতেছে, কারণ তার জন্য সেটা কিছুই না, তার খেলার মাঠ। সে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে। এই তাপমাত্রা থেকে সে কত পর্যন্ত বাঁচতে পারবে? সে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। তুমি চিন্তা করো, পানির যেই বয়লিং টেম্পারেচার সেটা কত? সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানি ফুটতে শুরু করে, বাষ্প হওয়া শুরু করে দেয়, মানে বাষ্প হওয়ার জন্য বা ফুটার জন্য। তাহলে ওই টেম্পারেচারের কাছাকাছি তাপমাত্রা থেকে ব্যাকটেরিয়া বাইচে থাকতে পারতেছে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া কি করতে পারতেছে, ওই টেম্পারেচার ক্রস করলো যদি একদম বেশি শক্তিশালী হয়, মাঝে মধ্যে ওই টেম্পারেচার ক্রস করলেও তারা বাঁচতে পারে। তাহলে ওই টেম্পারেচারে গেলে আমি আর তুমি গ্রিল হয়ে যাবো, যেরকমটা হচ্ছে মুরগি গ্রিল হয়ে যায়, আমরা যেটা কিনে কিনে খাই।
তা আমরা হিউম্যান গ্রিল হয়ে যাবো এই টেম্পারেচারে গেলে। তাহলে ব্যাকটেরিয়া সেই তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারতেছে। এখন মনে করো ব্যাকটেরিয়া 80 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে, তাহলে 80 ডিগ্রিতে গিয়ে ধরে নিলাম আমরা সে মারা যাবে। এখন যদি তার 70 ডিগ্রি চলে আসে তাপমাত্রা, কোনো কারণে 70 ডিগ্রি টেম্পারেচারে সে পড়ে যায়, তখন তার মাথায় কি ঘটবে যে এখন আমার পরিস্থিতিটা খুবই বিরূপ হয়ে গেছে, তাহলে আমাকে আগে নিজের জীবন বাঁচাইতে হবে। এখন কোনো মানুষ তো তার জীবন বাঁচানো বাদ দিয়ে সে তার সংখ্যা বৃদ্ধি করতে যাবে না, তখন সে তার চারপাশে হচ্ছে সে এন্ডোস্পোরটা তৈরি করে ফেলবে, যে এন্ডোস্পোরটা পরবর্তীকালে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল রূপান্তরিত করবে। ঠিক আছে, তাহলে নর্মালি এন্ডোস্পোরটা হচ্ছে তার আমরা জনন পদ্ধতি হিসেবে চিন্তা করব না। আর ব্যাকটেরিয়া খুবই রেয়ার কেসে হচ্ছে যৌন জননের সাপোর্ট নেই। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তো আমরা এখন কি বললাম যে ব্যাকটেরিয়ার জননের মধ্যে দ্বিভাজনটা হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের তার জনন পদ্ধতি বা তার সংখ্যা বৃদ্ধি পদ্ধতি, এবং এটা হচ্ছে তার প্রধান জনন পদ্ধতি। তাহলে এটা নিয়ে আমরা একটু কথা বলি, ব্যাকটেরিয়ার দ্বিভাজনটা নিয়ে। তো দেখো ব্যাকটেরিয়ার যদি দ্বিভাজন নিয়ে কথা বলতে যাই, তাহলে প্রথমেই যেটা মাথায় আসবে সেটা হচ্ছে কি এই দ্বিবিভাজন বা দ্বিভাজন, এই শব্দটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি, দ্বি মানে হইতেছে সে হচ্ছে দুই ভাগ হচ্ছে, তাই না? সে হচ্ছে কি হইতেছে, সে হচ্ছে দুই, দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে কি, দ্বি মানে হচ্ছে দুই। আর বিভাজন মানে তো আমরা সবাই জানি কি হচ্ছে, ভাগ হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার দুই ভাগ হয়ে যাওয়ার মাধ্যমে সে কি করতেছে, সে হচ্ছে তার একটা জনন প্রক্রিয়া সম্পন্ন করতেছে, যেটাকে আমরা কি বলতেছি, যেটাকে বলতেছি হচ্ছে বিভাজন। তাহলে ব্যাকটেরিয়াকে দুই ভাগ হইতে হবে এই জনন পদ্ধতিতে। তাহলে সে কিভাবে দুই ভাগ হবে, তাহলে দেখো নর্মালি যদি আমরা ব্যাকটেরিয়ার কথা বলি, আমরা একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকাই। ঠিক আছে, দেখো এটা ধরে নাও হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার কি থাকবে, ব্যাকটেরিয়ার হচ্ছে তার হচ্ছে কি আছে, তার এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার কি থাকবে বলতো, এই ব্যাকটেরিয়ার হচ্ছে একটা ডিএনএ থাকবে, বা আমরা বলতে পারি তার হচ্ছে ক্রোমোজোম আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কি আছে, বা ব্যাকটেরিয়ার ডিএনএ আছে। এটা মনে করো ব্যাকটেরিয়াল ডিএনএ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, যেটা তার চারপাশে হচ্ছে কোষ প্রাচীরটা আছে। তাহলে দ্বিভাজন পদ্ধতির জন্য কি করতে হবে, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে, এই ডিএনএটা হচ্ছে সে তার যেই জায়গা আছে তার সেই জায়গা রেখে হচ্ছে সে কি করবে, সে হচ্ছে একদম সেন্টার পয়েন্টে একটু আসা শুরু করে দিবে। তার জন্য নির্ধারিত জায়গা থেকে সে হচ্ছে সুন্দর করে তার নির্ধারিত জায়গাতে চলে আসবে। আচ্ছা, একটু মাঝখানের দিকে আসবে। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ, আর তার কি আছে, তার হচ্ছে একটা প্লাজমিড ডিএনএ আছে। ওকে, এখন কি বললাম করবে, এই আমাদের ব্যাকটেরিয়াল যে ডিএনএটা আছে, দেখো সে হচ্ছে এখন মুক্ত অবস্থায় আছে আর একটু সাইডে টাইডে আছে। এখন সে কি করবে, সে হচ্ছে মোটামুটি সে হচ্ছে তার একদম মিডল পয়েন্টে চলে আসার চেষ্টা করবে। সে মিডল পয়েন্টের দিকে আসলো। এখন শুধু মিডল পয়েন্টে আমাদের এই ব্যাকটেরিয়াল ডিএনএটা আসবে না, এটা হচ্ছে তার যে কোষ প্রাচীরটা ছিল, সে কিন্তু কোষ প্রাচীর সাথে কোনো সংযুক্তিতে ছিল না। এখন কি করবে, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে, এটা হচ্ছে এই কোষ প্রাচীরের সাথে গিয়ে সে কি করবে, সে হচ্ছে সংযুক্ত হয়ে যাবে। কি করবে, সে হচ্ছে কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হবে। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএ কি করছে, এটা হচ্ছে কোষ প্রাচীরের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। কোষ প্রাচীরের সাথে সংযুক্ত হওয়ার পরবর্তীতে কি করবে, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, সে হচ্ছে সুন্দর মতো সে রেপ্লিকেশন করবে। সে কি করবে, সে হচ্ছে তার রেপ্লিকেশন করবে। সে কি করবে, সে হচ্ছে তার রেপ্লিকেশন করবে। তাহলে এখানে তার একটা, এখানে হচ্ছে সে ছিল, এখন সে ছাড়াও সে হচ্ছে তার আরেকটা কপি এখানে তৈরি করে ফেললো। তাহলে দেখো এই একটা ব্যাকটেরিয়ার ভিতরে এখন কয়টা ডিএনএ পাইতেছি, আমি দুইটা ডিএনএ পাইতেছি। এখন ব্যাকটেরিয়া কি করবে, তারা হচ্ছে মোটামুটি তাদের হচ্ছে, আমরা এটাকে যদি একটু বড় করে দেই, দেখো তারা হচ্ছে মিড পয়েন্টে আছে, সেন্টার পয়েন্টে আছে। এখন তারা কি করবে, তারা হচ্ছে এই সেন্টার থেকে তারা একটু পেরিফেরির দিকে যাওয়া শুরু করবে। পেরিফেরির দিকে মানে হচ্ছে তারা তাদের একটু কর্নারের দিকে যাওয়ার চেষ্টা করবে। দুইটা ডিএনএ হচ্ছে দুই দিকে যাওয়া শুরু করে দিবে। ঠিক আছে, এখানে যেহেতু রেপ্লিকেশনের মাধ্যমে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, তাহলে কি হবে, তারা হচ্ছে দুইজন দুই দিকে যাওয়া শুরু করে দিছে। তাহলে এখন তারা দুইজন দুই দিকে একটু যাওয়া শুরু করবে। এখন তারা যখন দুই দিকে যাওয়া শুরু করবে, ওই মোমেন্টে এখানে একটা কাজ হবে।
তারা যখন দুইজন দুই দিকে যাওয়া শুরু করবে তখন এখানে একটা প্রেসার কাজ করবে। সেই প্রেসারটার নাম হচ্ছে টার্গার প্রেসার। সেই প্রেসারটার নাম কি? টার্গার প্রেসার। এই টার্গার প্রেসারটার কারণে এই যে মিড পয়েন্টটা আছে, এই মিড পয়েন্ট হচ্ছে একটা খাঁজের মতো তৈরি হইতে থাকবে। মানে মিড পয়েন্টটা হচ্ছে একটু কম্প্রেসড বা একটু কনস্ট্রিক্ট হইতে থাকবে, একটু চাপতে শুরু করবে। আর আমার এই ডিএনএ গুলা কি করতে থাকবে? তারা হচ্ছে তাদের নিজের জায়গা মতো কোনার দিকে যাওয়া শুরু করে দিছে। দুইজন হচ্ছে দুই কোণাতে চলে গেছে। আর এই টার্গার প্রেসারটা হচ্ছে আস্তে আস্তে করে এত বেশি হইতে থাকবে, মানে ডিএনএ যত কর্নারের দিকে যাবে এই টার্গার প্রেসারটা ততই বৃদ্ধি পাইতে থাকবে। টার্গার প্রেসার বৃদ্ধি পাইতে পাইতে একটা পর্যায়ে কি হয়ে যাবে? একটা পর্যায়ে হচ্ছে আমি এখানে সুন্দর মতো দুইটা আলাদা আলাদা কি পেয়ে যাব? দুইটা আলাদা আলাদা আমি এখানে ব্যাকটেরিয়া পেয়ে যাব। তাহলে এখন দেখো, যদি আমরা একটু এটাকে একটু ওভারলুক করি, ওভারলুক করলে না এই জিনিসটাকে দেখতে অনেকটা কিসের মতো? এটাকে দেখতে অনেকটা অ্যামাইটোসিস পদ্ধতির মতো। তুমি যখন কোষ বিভাজন অধ্যায়টা পড়বা তখন দেখবা যে আমাদের এই কোষ বিভাজনের ক্ষেত্রে অ্যামাইটোসিস যে পদ্ধতিটা ছিল সেটাকে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু অ্যামাইটোসিসের সাথে কম্পেয়ার করতে যাই, ঠিক আছে, আমরা এটাকে একটু অ্যামাইটোসিসের সাথে কম্পেয়ার করি। দেখো, এটাকে যদি আমি অ্যামাইটোসিসের সাথে কম্পেয়ার করি, অ্যামাইটোসিসে কি হয়েছে? অ্যামাইটোসিসের সাথে অ্যামাইটোসিসে কি হয়? প্রথমে হচ্ছে আমার একটা কোষ থাকে, ঠিক আছে, এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে। তো এটা হচ্ছে কোষ, কোষের ভিতরে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে। এখন কি হবে? আমার হচ্ছে এখানে আমাদের সুন্দর মতো নিউক্লিয়াসটাও হচ্ছে আমাদের এখানে সুন্দর করে মাস বরাবর হচ্ছে ইয়া করতে থাকবে, কম্প্রেসড হইতে থাকবে। মাস বরাবর কম্প্রেস হবে বা আমাদের হচ্ছে টান লাগবে, সুন্দর করে দুই দিকে টান লাগা শুরু করে দিবে। টান লাগা শুরু করলে কি হবে? এই আমাদের যে নিউক্লিয়াসটা আছে, যদি এটাকে একটু সহজভাবে বলা যায়, এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। এই কোষের ভিতরে হচ্ছে আমার নিউক্লিয়াস এটা। আচ্ছা, তো এখন এই কোষের ক্ষেত্রে কি হবে? এই কোষের ক্ষেত্রে হচ্ছে কোষটা বিভাজন হওয়ার জন্য কি করবে? সে হচ্ছে সুন্দর মতো ডাম্বেল আকৃতি লাভ করতে থাকবে আস্তে আস্তে করে। এখন ডাম্বেল আকৃতি লাভ করতেছে কেন? কারণ হচ্ছে এটা বিভাজন হওয়ার জন্য সে হচ্ছে তার কি করতেছে? আমরা জানি কোষ বিভাজন হওয়ার আগে কি করে? কোষটা যখনই কোনো কোষ বিভাজন হইতে চায় তার প্রথম শর্ত হচ্ছে সেই কোষটার গ্রোথ হবে, তার হচ্ছে আকৃতির একটু পরিবর্তন হবে। সহজ কথা, এটা আমরা কোষ বিভাজনের সময় বারবার করে বলে আসছি যে কোনো কোষের যদি বিভাজন শুরু হওয়ার আগ মুহূর্তে তার প্রিপারেটরি স্টেজে তার কি হবে? তার হচ্ছে আকৃতির একটা বিকৃতি ঘটবে, তার আকৃতিটার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের এই কোষটারও হচ্ছে এখানে সেম আকৃতির বিকৃতি হইতেছে, যেহেতু সে বিভাজিত হবে, তার বিভাজন হওয়ার প্রসেস গুলা চলতেছে। তাহলে সে হচ্ছে সেই বিভাজনের প্রসেস অনুযায়ী সে হচ্ছে তার মাঝ বরাবর জায়গাটাকে একটু চাপানো শুরু করে দিছে। এখন দেখো, তার ভিতরে অলরেডি কি ছিল? তার ভিতরে কিন্তু একটা নিউক্লিয়াস ছিল। তাহলে সেই নিউক্লিয়াসটাও কি করতে থাকবে? এই নিউক্লিয়াসটা তো এখন মাঝখানে চাপ্পু খেলে সেও তো একটু চাপা শুরু করে দিবে। তখন এই ডাম্বেল আকৃতি লাভের সাথে সাথে হচ্ছে তার যে ভিতরে যেই নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা হচ্ছে আস্তে আস্তে করে এই শেপের সাথে অ্যাডজাস্ট হওয়া শুরু করে দিবে। অ্যাডজাস্ট হইতে 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 একটা সময় গিয়া কি করবে? একটা সময় গিয়া তারা সুন্দর মতো একদম খুবই একটা এরকম কম্প্রেসড একটা জায়গাতে চলে আসবে। মানে ডাম্বেলটা খুব বেশি চিকন হয়ে গেছে, চিকন হয়ে যাইতে যাইতে এই হচ্ছে নিউক্লিয়াস একদম ছিঁড়ে যায় 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 অবস্থা, এবং শেষ পর্যায়ে কি হয়ে যাবে? শেষ সময় হচ্ছে তারা একজন থেকে আরেকজন আলাদা হয়ে নতুন আরেকটা কোষ তৈরি করে ফেলছে। তাহলে দেখো, এখানে কিন্তু আমার যখন কোষটার বিভাজন হওয়া শুরু করে দিছে, কোষ বিভাজন হইতেছে মানে এখানে হচ্ছে এটা কি? তার এটা হচ্ছে তার সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তাহলে যখন কোষটা বিভাজন হওয়া শুরু করে দিছে, মানে বিভাজন হওয়ার নাম নিছে, তখন ওই শেপের সাথে সাথে নিউক্লিয়াসটাও ভাগ হওয়া শুরু করে দিছে। এখন নিউক্লিয়াসটা কিন্তু নিজে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, বা একটা নিউক্লিয়াসটা হচ্ছে ভেঙে আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, একটু কম্পেয়ার করার চেষ্টা করি, এখানে দেখো এখানে কি ঘটছে? এখানে হচ্ছে একটা
কাজ হয়েছে সেটার নাম কি? এখানে হয়েছে হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, কিন্তু আমার এই জায়গাতে কিন্তু কোথাও কোনো রেপ্লিকেশন হয় নাই। এটা আমি কার কথা লিখতেছি? এটা হচ্ছে অ্যামাইটোসিস, কোষ বিভাজন। এটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিবিভাজন বা দ্বিভাজন। ওকে, তাহলে যদি দেখো যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যামাইটোসিসে কিন্তু রেপ্লিকেশন হচ্ছে না, তার নিউক্লিয়াসটা সরাসরি ভাগ হয়ে যাইতেছে। আবার এখানে আরো কি হয়েছে, এখানে একটা প্রেসার কাজ করছিল। এখানে হচ্ছে টার্গার প্রেসারের কারণে আমাদের এই নিউক্লিয়াসটা হচ্ছে দুই ভাগ হয়েছে, সরি কোষটা দুই ভাগ হয়েছে, ব্যাকটেরিয়াল সেলটা দুই ভাগ হয়ে গেছে। এখানে এই টার্গার প্রেসারটার প্রয়োজন করে না, মানে এক্সটার্নাল কোনো কিছুর এখানে আমার প্রয়োজন পড়তেছে না। তাহলে এখানে আরেকটা কি বললাম, এখানে হচ্ছে একটা প্রেসার কাজ করছে, একটা প্রেসার ছিল, একটা প্রেসার কাজ করছে, যেটার নাম কি? সেটার নাম হচ্ছে টার্গার প্রেসার। টার্গার প্রেসার, এই টার্গার প্রেসারটা কোথায় কাজ করছে? ব্যাকটেরিয়ার দ্বিভাজনের ক্ষেত্রে এই টার্গার প্রেসারের কারণে হচ্ছে এই সেলটা ভাগ হয়ে গেছে, যেটা আমাদের এই অ্যামাইটোসিসের মধ্যে কাজ করে না। এটা হচ্ছে সরাসরি আস্তে আস্তে করে টানতে টানতে সে হচ্ছে এক পর্যায়ে তার সুতা ছিঁড়ে দুইটা কোষ সৃষ্টি করে দিছে। এই জন্যই তোমাদের বইয়ের কোষ বিভাজন অধ্যায়ে বলা হয়েছে কি, যে যদিও বা এই দুইটা পদ্ধতি দুইটা অনেকটা একই রকম, কিন্তু একই রকম হওয়া সত্ত্বেও এই বিভাজন আর অ্যামাইটোসিস কখনো এক পদ্ধতি না, ঠিক আছে? কারণ এখানে মেইন পার্থক্য হিসেবে তুমি বলতে পারো, একজনের ক্ষেত্রে রেপ্লিকেশন হচ্ছে, যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, অ্যামাইটোসিসে কখনোই রেপ্লিকেশন হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো আমরা বিভাজনটা আরেকবার দেখি, এর স্টেপগুলো কি কি তাহলে আমরা বললাম। এই স্টেপগুলো খুবই সহজ না? ওকে, তাহলে আমরা যদি একটু লিখি, তাহলে প্রথমে কি করবে? প্রথমে হচ্ছে এখানে কি কাজ হচ্ছে, প্রথমে এখানে কি কাজ হবে? প্রথমে হচ্ছে এখানে তোমার প্লাজমা মেমব্রেনের সাথে ব্যাকটেরিয়াল ডিএনএ এর সংযুক্তি ঘটবে। কি করবে? প্লাজমা মেমব্রেনের সাথে, যদি সংক্ষেপে প্রথমটা বলতে যাই, সেটা হচ্ছে কি হবে? প্লাজমা মেমব্রেনে বা আমাদের কোষ ঝিল্লিতে কি হবে? আমাদের তার হচ্ছে ডিএনএ এর সংযুক্তি ঘটবে। ডিএনএ সংযুক্তি ঘটবে। দেন কি হবে? প্লাজমা মেমব্রেনের সংযুক্তির পরে কি হইতেছে? ব্যাকটেরিয়াল ডিএনএটার রেপ্লিকেশন হবে। দেন আমাদের সেকেন্ড স্টেপটা কি হচ্ছে? সেকেন্ড স্টেপটা হবে হচ্ছে রেপ্লিকেশন। তার রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হওয়ার পরে কি হবে? রেপ্লিকেশন হওয়ার পরে তার এই যে টার্গার প্রেসারের কারণে ব্যাকটেরিয়াল সেলটা কি করতে থাকবে? তার হচ্ছে দুইটা আলাদা কোষ তৈরি হওয়ার প্রসেসটা তৈরি হয়ে যাবে। তাহলে এটাকে কি বলতে পারি? যে মাঝখান বরাবর কোষ প্রাচীরের গঠন শুরু হবে। মাঝ বরাবর কোষ প্রাচীর গঠন শুরু হবে। কারণ ব্যাকটেরিয়া যদি দেখো, ব্যাকটেরিয়া যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে প্রথমে তার কোষ ঝিল্লি, তার উপরে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীর ছাড়াও তার ভিতরে হচ্ছে আরেকটা স্তর থাকে, সরি বাহিরে আরেকটা স্তর থাকে, যেটাকে আমরা বলি কি? যেটাকে বলি হচ্ছে আমরা স্লাইম স্তর বা ক্যাপসিউল। তাহলে তোমার কি করতে হবে? তোমার হচ্ছে আগে কোষ প্রাচীরটা তৈরি করতে হবে, ঠিক আছে? ক্যাপসিউল ছাড়াও তোমার কি করতে হবে? তোমার একটা নতুন ব্যাকটেরিয়া তৈরি করতে গেলে তোমার হচ্ছে এখানে মেইনলি তার কোষ প্রাচীরটা আগে তৈরি করে ফেলতে হবে। তার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি, এটা যাতে মাথায় ঘুরে। কোষ প্রাচীরের কথা বললি ব্যাকটেরিয়ার, তাহলে কি করবে? তার হচ্ছে মাঝ বরাবর কি করবে? সে হচ্ছে কোষ প্রাচীর তৈরি করবে। কোষ প্রাচীরের গঠন কি হবে? তার কোষ প্রাচীরের গঠন শুরু হবে। আর এখানে সাহায্য করবে কি? এখানে সাহায্য করবে হচ্ছে টার্গার প্রেসার। এরপরে কি হবে? এখান থেকে হচ্ছে আমার এটা আস্তে আস্তে করে একদম সুন্দর করে পুরা কোষ প্রাচীরটা তৈরি হয়ে যাবে। টার্গার প্রেসারের কারণে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে আমি কি পাবো? আমি এখান থেকে পাবো হচ্ছে অপত্য কোষ। কয়টা অপত্য কোষ? দুইটা অপত্য কোষ। শেষ আমার ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন।
ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর ব্যাকটেরিয়ার সাথে আমাদের এই অ্যামাইটোসিসের কি পার্থক্য সেটাও আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমরা কিন্তু এখানে আরো কয়েকটা পদ্ধতির কথা বলছি, সেটা কি, সেটা হচ্ছে মুকুল উদ্গম আর হচ্ছে খণ্ডায়ন। তাহলে দেখো আমরা যদি আরেকটু চিন্তা করতে যাই, এখানে কি কি পদ্ধতির কথা বলছি আমরা, সেটা হচ্ছে কি, আমাদের ছিল আরো কয়েকটা পদ্ধতি ছিল। প্রথমে ছিল হচ্ছে মুকুল উদ্গম। এই শব্দটা থেকে আমি বুঝতে পারতেছি এখানে আমার, আচ্ছা এখানে মুকুল বানানটা হচ্ছে ক রস্য উকার দিয়ে হবে, মুকুল উদ্গম। তাহলে এখান থেকে আমি মোটামুটি বুঝতে পারতেছি এখানে আমার কি তৈরি হবে, মেইনলি এই পদ্ধতিতে হচ্ছে মুকুল তৈরি হবে, মানে এইখানে হচ্ছে মুকুল তৈরির কোনো একটা কাজ হবে, তাহলে মুকুল তৈরি হবে। তাহলে এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মুকুলটা কিভাবে তৈরি হবে সেটা হচ্ছে আমার একটা বিষয় হতে পারে। তাহলে দেখো ব্যাকটেরিয়ার মুকুল উদ্গম যেটা আছে সেটা হচ্ছে, মনে করে এটা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি করতেছে, তার হচ্ছে যে কোনো একটা পাশ থেকে হচ্ছে একটা বার্ড তৈরি হবে বা একটা মুকুল তৈরি হবে। তাহলে কি হইতেছে, এটাও যদি ব্যাকটেরিয়া হয়, এখানে হচ্ছে তার কোনো একটা পাশে তার হচ্ছে একটা আলাদা করে মুকুল তৈরি হওয়া শুরু করে দিছে, একটা মুকুল তৈরি হওয়া শুরু করে দিছে। এই মুকুলটা কি করবে, এই মুকুলটা হচ্ছে আস্তে আস্তে করে, দেখো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাথার মধ্যে, সে আস্তে আস্তে করে বড় হইতে থাকবে। মুকুল কি করে, জিনিসটা হচ্ছে একটা ফুলের মতো বা একটা বার্ড, সেটা হচ্ছে আস্তে আস্তে করে গ্রো করতে থাকবে, বড় হইতে থাকবে। তো এখান থেকে হচ্ছে সে সুন্দর করে একটু একটু করে সে নিজে নিজে বড় হইতে থাকবে, তার হচ্ছে এখানে তার ডেভেলপমেন্ট হইতে থাকবে। কোথায়, ব্যাকটেরিয়ার মাথায় বা যেখানে এই মুকুলটা তৈরি হয়েছে ওই জায়গাতে বসে হচ্ছে তার কি, তার হচ্ছে ডেভেলপ হওয়া শুরু করে দিছে। সে আস্তে আস্তে করে ডেভেলপ হইতে 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 যখন সে তার নির্ধারিত সাইজে শেপে চলে আসবে, ওই মোমেন্টে কি করবে, এই বার্ডটা হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়ে যাবে। কি করবে, এই বার্ড হচ্ছে বা এই মুকুলটা হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হইলে এখানে আমি কি পাইতেছি, আমি হচ্ছে এখানে আলাদা দুইটা ভিন্ন ভিন্ন আমি ব্যাকটেরিয়া পাচ্ছি। তাহলে মুকুল উদ্গম পদ্ধতিতে কি হইতেছে, মেইনলি একটা ব্যাকটেরিয়ার যে কোনো একটা পার্টে বা তার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের যে কোনো একটা পাশে হচ্ছে একটা মুকুল তৈরি হওয়া শুরু করে দিবে, ছোট্ট একটা মুকুল তৈরি হবে। সেই মুকুলটা আস্তে আস্তে করে ওই পার্ট ধরে হচ্ছে সে গ্রো করতে থাকবে, গ্রো করে একটা সময় গিয়ে সে আলাদা আরেকটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে। বা ব্যাকটেরিয়ার আদর্শ গঠন যদি আমরা চিন্তা করতে যাই, তার যা যা প্রয়োজন দেহে, তার পুরাপুরি গঠনটা তার তৈরি হয়ে গেলে সে কি করবে, সে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়ে গেছে। তাহলে মুকুল উদ্গম পদ্ধতিতে হচ্ছে তার সংখ্যা বৃদ্ধিটা এভাবে হচ্ছে। এখন এই মুকুল উদ্গম ছাড়াও তার আরো একটা সংখ্যা বৃদ্ধির পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার খণ্ডায়ন। তাহলে খণ্ডায়ন থেকে আমি বুঝতে পারতেছি কি, এখানে হচ্ছে খণ্ডায়ন শব্দটার মানে হচ্ছে যে খণ্ড হবে। তাহলে এই ব্যাকটেরিয়াকে যদি আমি একটু কেটে ফেলি বা এইখান থেকে যদি আমি তাকে একটু কাটাকাটি করি, দেখো খণ্ডায়ন, তাহলে আমরা এখানে বুঝতেছি ব্যাকটেরিয়াটা ভাগ হবে। তাহলে ব্যাকটেরিয়াকে যদি আমি দুই ভাগ করি, তাহলে এই আলাদা একটা ভাগ থেকে অনেকটা হাইড্রার মতো বলা যায়, তার হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হইতে পারে। এবং এটা কিন্তু সবসময় হবে যে এরকম না, এটা হচ্ছে, এটাও খুবই রেয়ার কেসে হয় এই জিনিসটা, যে আমি একটা ব্যাকটেরিয়াকে দুই ভাগ করে দিছি, ওই দুই ভাগের এক ভাগ থেকে আমার আরেকটা নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে বা নতুন আরেকটা ব্যাকটেরিয়া জন্ম নিছে। তাহলে এই পদ্ধতির মাধ্যমে কি করতে পারে, ব্যাকটেরিয়া তার জনন সম্পন্ন করতে পারে। এখন দেখো এই তিনটা পদ্ধতিতেই ব্যাকটেরিয়া তার নিজের যে কোনো একটা অঙ্গ থেকে সে কি করছে, বা তার নিজের ভিতর থেকে হচ্ছে সে ভাগ হয়ে হয়ে আরেকটা নতুন ব্যাকটেরিয়া তৈরি করছে। এখানে যেহেতু তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে সে তার হোক ফুল বডি অথবা তার হচ্ছে মাথায় মুকুল তৈরির মাধ্যমে, এই মুকুলটা কিন্তু তার একটা অঙ্গ হিসেবে একটা সময় লম্বা সময় পর্যন্ত ছিল। মানে সেই ব্যাকটেরিয়াটা পুরোপুরি ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত সে পুরাতন ব্যাকটেরিয়া বা মাতৃ ব্যাকটেরিয়ার একটা অঙ্গ হিসেবে ছিল, যে কারণে ওই ব্যাকটেরিয়ার দেহ থেকে পুষ্টি উপাদানগুলো সেই বাডের মধ্যে গেছে, গিয়া সে নিজে গ্রো করতে পারছে, সে নিজেকে ডেভেলপ করতে পারছে। তাহলে সেটাও তার একটা অঙ্গ ছিল, যেটা পরবর্তীতে কি হয়েছে, আলাদা হয়ে গেছে। আর খণ্ডায়নের মধ্যেও কি, ব্যাকটেরিয়া হচ্ছে নিজে ভাগ হয়ে সে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি করতেছে। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে তার নিজের অঙ্গ থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি করতেছে, এই জন্য এগুলোকে কি বলা হয়, অঙ্গজ জনন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো অঙ্গজ জনন ছাড়া আমরা আরো কি পড়ছি এখানে, ব্যাকটেরিয়ার আরেকটা জনন পদ্ধতি, সেটা হচ্ছে তার অযৌন জনন পদ্ধতি। তাহলে অযৌন জনন পদ্ধতির মধ্যে কি কি আছে, প্রথমে হচ্ছে কনিডিয়া। কি আছে, কনিডিয়া। এটা তোমাদের বইয়ে হচ্ছে গনিডিয়া লেখা, বাট জিনিসটা
মানে সঠিক হবে হচ্ছে কনিডিয়া শব্দটা। তুমি যদি গুগলেও সার্চ করো দেখবা কনিডিয়া আসে, কোথাও জি দিয়ে আসে না, CUNIDIA দিয়ে আসে, ঠিক আছে? এটা গনিডিয়া আসে না। ওকে, দেন আমরা দেখি আমরা এখন কি পড়বো, আমরা হচ্ছে অযৌন জননটা পড়বো। অযৌন জনন পড়বো। তো অযৌন জননের মধ্যে আমাদের প্রথমেই কি ছিল, প্রথমেই ছিল হচ্ছে কনিডিয়া, আর যেটাকে আমাদের বইয়ে কয়ের জায়গায় কি লেখা, গনিডিয়া। কনফিউজড হওয়া যাবে না, এটার পারফেক্ট স্পেলিং হচ্ছে, বা সরি, এটার কারেক্ট স্পেলিং হচ্ছে কনিডিয়া, সি দিয়া এটার ইয়াটা স্পেলিংটা। তাহলে দেখো এই কনিডিয়া জিনিসটা কি করে, ব্যাকটেরিয়া হচ্ছে সে তার মধ্যে একটা একটা না বেশ কয়েকটা ইউনিট তৈরি করে ফেলবে। সে কি করবে, তার মধ্যে হচ্ছে বেশ কয়েকটা ইউনিট তৈরি করবে। একটু পজ করেন। আচ্ছা, তো দেখো আমরা কি পড়তেছিলাম, আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার অযৌন জনন নিয়ে কথা বলতেছিলাম, যার মধ্যে প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হচ্ছে কনিডিয়া। তো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে গনিডিয়া নামে, বাট এটার হচ্ছে প্রপার নামটা হচ্ছে কনিডিয়া। এখন কনিডিয়া সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়া কি করতে পারে, সে হচ্ছে তার অযৌন জনন ঘটাইতে পারে। এখন জিনিসটা কিরকম হয়, ধরো এটা যদি আমার ব্যাকটেরিয়া হয়, তো দেখো আমরা কিন্তু ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন পড়ছি, যেখানে হচ্ছে ফিলামেন্টাস ছিল, মানে হচ্ছে কিছু সূত্র তৈরি হইতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে, তাই না? বিভিন্ন ধরনের ফিলামেন্ট তৈরি হইতে পারে। তো আমাদের কিছু ব্যাকটেরিয়া তারা কি করতে পারে, তাদের মধ্যে হচ্ছে ফিলামেন্ট তৈরি করতে পারতেছে। তাদের ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে, তাদের এই ফিলামেন্ট গুলো হচ্ছে তারা আবার কয়েকটা সাব ইউনিট তৈরি করতে পারে তাদের নিজেদের মধ্যে, যারা দেখতে অনেকটা এরকম। এই যে সাব ইউনিট গুলা, এইগুলা প্রত্যেকটাকে আমরা বলতে পারি যে এক একটা কনিডিয়া তৈরি করছে। এই কনিডিয়া গুলা হচ্ছে একটা সময় যখন ব্যাকটেরিয়াটা ডেভেলপ হয়ে যাবে, তারা হচ্ছে প্রত্যেকে আলাদা হয়ে যাবে। এই পার্ট গুলা কি করে, তারা হচ্ছে এই ইউনিট গুলা হচ্ছে আলাদা হয়ে যায়। এরা আলাদা আলাদা হয়ে গিয়ে কি করে, তারা আলাদা আলাদা হয়ে গিয়ে হচ্ছে আরেকটা করে ব্যাকটেরিয়া তৈরি করতেছে। মানে এই কনিডিয়া গুলা হচ্ছে পরবর্তী নতুন ব্যাকটেরিয়া তৈরি করতে সক্ষম। তাহলে এরাই হচ্ছে, এই ইউনিটটাই হচ্ছে একটা সময় গিয়ে আলাদা হয়ে তারা কি করতে পারে, তারা হচ্ছে এই কনিডিয়া তৈরি করতে পারে। তাহলে কনিডিয়া কি, কনিডিয়া হচ্ছে এরা একটা চেইন, ঠিক আছে? এরা হচ্ছে একটা চেইন তৈরি করতে পারে। এই কনিডিয়াটা কি করে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মানে এটা হচ্ছে অযৌন অংশে অগ্রভাগের দিকে, যেমন ধরো এটা যদি পুরোটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া কি করছে, তার একদম উপরের দিকে বা তার কি, তার হচ্ছে একদম উপরের দিকে বা তার অগ্রভাগে সে কি করতেছে, সে হচ্ছে কিছু ইউনিট তৈরি করতেছে বা কিছু একক তৈরি করতেছে, যে এককগুলোকে আমরা কি বলতেছি, কনিডিয়া বলতেছি। আর এই কনিডিয়া গুলো পরবর্তীতে কি করতে পারে, এই কনিডিয়া গুলো হচ্ছে পরবর্তী সময়ে নতুন ব্যাকটেরিয়াতে পরিণত হইতে পারে। তাহলে অযৌন জননের প্রথম যেই কথাটা সেটা কি, বা প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে সে কনিডিয়া তৈরি করতে পারে, যে কনিডিয়া হচ্ছে কি আলাদা একটা একক বলা যায়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কি থাকবে, তার অগ্রভাগের দিকে আছে। তাহলে ব্যাকটেরিয়া প্রথমত কি করতে পারে, সে হচ্ছে কনিডিয়া তৈরি করতে পারতেছে। আচ্ছা, তো এই কনিডিয়া তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়া তার অযৌন জনন পদ্ধতি সম্পন্ন করতে পারে। এখন এই কনিডিয়া ছাড়াও কিন্তু সে আবার অন্য আরেক ভাবেও তার জনন কাজ সম্পন্ন করতে পারে। সেটা কি, সেটা হচ্ছে সে এন্ডোস্পোর তৈরি করতে পারে। সে কি করতে পারে, সে হচ্ছে এন্ডোস্পোর তৈরি করতে পারে। এখন এন্ডোস্পোর জিনিসটা সম্পর্কে আমরা একদম শুরুর দিকেই কিন্তু বলছি যে এটা কি, এটা হচ্ছে নর্মালি ব্যাকটেরিয়ার কোনো জনন পদ্ধতি না। এন্ডোস্পোর হচ্ছে যখন কোনো একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যায়, তখন সেই প্রতিকূল পরিস্থিতি থেকে সে যদি বাঁচতে চায়, সে বাঁচার জন্য কি করবে, সে হচ্ছে শুধুমাত্র এই পদ্ধতিটার সাহায্য নিবে। এখন প্রতিকূল পরিবেশ যদি তার মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে কি মানে কি সমস্যাটা হবে চিন্তা করো। ব্যাকটেরিয়াটা নর্মালি কি করে, ব্যাকটেরিয়া হচ্ছে রেপ্লিকেশন করে, যেটা আমরা আগেই জানছি, তাই না? যে আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে তাদের তার যে মেইন যেই বিভাজন পদ্ধতি বা জনন পদ্ধতি, সেটা কি, সেটা ছিল হচ্ছে আমাদের দ্বিবিভাজন বা দ্বিভাজন। এখানে সে কি করতেছে, সে হচ্ছে রেপ্লিকেশন করে। রেপ্লিকেশনের মাধ্যমে তার ডিএনএটাকে সে ডাবল করতেছে, ডাবল করে দেন হচ্ছে সে কোষ প্রাচীরের সাথে সংযুক্ত অবস্থাতে কর্নারে যাবে এবং টার্গার প্রেসারের কারণে সে আলাদা হয়ে যাইতেছে।
এটাই তো হয়। কিন্তু যখন তার এই এন্ডোস্পোরের কাজটা আসবে বা এন্ডোস্পোর তৈরির সময় হবে, তখন সে কি করবে, সে হচ্ছে নর্মালি তার কি করতেছে, সে নর্মালি কি করবে, সে নর্মালি হচ্ছে এই জিনিসটাতে সে অ্যাডাপ্ট করতে পারতেছে না, মানে নর্মালি হচ্ছে সে বিরূপ আবহাওয়াতে সে সার্ভাইভ করতে পারতেছে না। কারণ এই আবহাওয়াতে মনে করো নর্মালি হচ্ছে ব্যাকটেরিয়ার 80°C পর্যন্ত সে হচ্ছে সুস্থ স্বাভাবিক থাকতে পারতেছে। এখন কোনো কারণে তাপমাত্রা হয়ে গেছে 100°C। এখন এই 100°C তো ব্যাকটেরিয়ার বেঁচে থাকার তাপমাত্রা না। তাহলে ওই তাপমাত্রায় যদি তাকে সার্ভাইভ করতে হয়, তাহলে তার চারপাশে কিছু একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতে হবে। তাহলে এটা যদি আমার ব্যাকটেরিয়া হয়, তো সেই ব্যাকটেরিয়া তার নিজের বেঁচে থাকার প্রয়োজনে সে কি করবে, সে হচ্ছে তার চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে ফেলবে। এই তার চারপাশে হচ্ছে একটা আলাদা একটা আস্তরণ তৈরি করে ফেলতেছে বা আলাদা কিছু স্পোর তৈরি করে ফেলতেছে, যে স্পোর গুলা হচ্ছে তাকে সেই বিরূপ আবহাওয়াতে টিকে থাকতে যারা সাহায্য করবে। সেই জিনিসটাকে আমরা মেইনলি কি বলতেছি, সেটাকেই বলতেছি হচ্ছে কি বলতেছি, সেটাকে বলতেছি হচ্ছে এন্ডোস্পোর। এখন এই এন্ডোস্পোরটা পরবর্তীতে কি করে, এই এন্ডোস্পোরটা হচ্ছে পরবর্তীতে সে একটা ব্যাকটেরিয়াল সেল তৈরি করে। এটা পরবর্তীতে কি করে, এটা পরবর্তীতে হচ্ছে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াল সেল তৈরি করতেছে। একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াল সেল তৈরি করে। তো সেই ব্যাকটেরিয়াল সেলটা হচ্ছে পরবর্তীতে সে নতুন করে ব্যাকটেরিয়া তৈরি করতেছে। কিন্তু এই জিনিসটা খুবই কম হয়, কারণ এই এন্ডোস্পোর তৈরি পর্যন্ত ব্যাকটেরিয়া যায় না। কারণ সে, আমরা জানি যদি ব্যাকটেরিয়া বেঁচে থাকতে হয়, সে কতটুকু তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, -70°C থেকে 80°C পর্যন্ত বাঁচতে পারতেছে। এখন তুমি যদি চিন্তা করতে যাও, তাহলে চুলার ভিতরে কখনো ব্যাকটেরিয়া গিয়ে বসবে না, বা ওইখানে থাকার জন্য মনে করো যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে ব্যাকটেরিয়া থাকে, বা একটু হালকা ভিজা ভিজা জায়গাতে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে। দেখবা ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য ছিল সেখানে কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গার কথা ছিল। তার মানে ব্যাকটেরিয়া কখনো একদম রৌদ্রোজ্জ্বল সুন্দর জায়গাতে খুব কমই থাকবে, কয়েকটা ভ্যারাইটির ব্যাকটেরিয়া বাদে। তাহলে ওই আমরা কখনো তো হচ্ছে চুলার মধ্যে ভেজা কাঠ দিয়ে আগুন জ্বালাইতে যাব না, তাই না? জিনিসটা জাস্ট এরকমই, যে তার সেই তাপমাত্রা রেঞ্জের মধ্যে সে থাকতেছে। এর বেশি তাপমাত্রা বা এই 17°C থেকে সে কখনো 34°C তাপমাত্রাতে বা ওই এরিয়াগুলোতে সে কখনো যাবেই না। তাই তার এন্ডোস্পোর তৈরির ঘটনাটাও হচ্ছে অনেকটা রেয়ার ঘটনা, যে সে খুব বিরূপ তাপমাত্রায় যাইতেছে, সেই তাপমাত্রায় গিয়ে সে তার চারপাশে হচ্ছে এন্ডোস্পোর তৈরি করতেছে, আর এন্ডোস্পোর থেকে পরবর্তীতে সে একটা ব্যাকটেরিয়াল সেল তৈরি করতেছে। ঠিক আছে, এই জিনিসটা খুবই কম হয়। আচ্ছা, আরেকটা ছিল জুস্পোর। এই জুস্পোরটা কি করতেছে, এই জুস্পোরটা হচ্ছে এটা সুন্দর মতো সে মোটামুটি জুস্পোর কি করে, জুস্পোরটা হচ্ছে সেও এক ধরনের স্পোর তৈরি করতেছে, সেই স্পোরটা পরবর্তীতে ব্যাকটেরিয়াল সেলে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে এন্ডোস্পোরটা যেরকম, সে হচ্ছে নর্মালি কোনো কাজেই লাগে না, বা খুবই যদি বিরূপ পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে হচ্ছে ব্যাকটেরিয়া যেহেতু তার কোনো জনন পদ্ধতি বা তার সংখ্যা বৃদ্ধির কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারতেছে না, এই জন্য হচ্ছে এন্ডোস্পোরের জুস্পোরের ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা হবে না। আচ্ছা, তো অযৌন জনন গেল। এখন অযৌন জনন যাওয়ার পরে আমাদের নেক্সট কি, নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ার আরেকটা জনন পদ্ধতি ছিল, সেটা কি যৌন জনন। এবং আমরা যেটাকে বলছি ব্যাকটেরিয়া সাধারণত যৌন জননে যায় না যদি না সে বিপদে পড়ে। তাহলে ব্যাকটেরিয়া যৌন জননে কখন যাবে, যখন দেখবে যে অযৌন জনন পদ্ধতির বা অঙ্গজ জনন পদ্ধতির কোনোটাই তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হইতেছে না, বা তাকে যে কোনো ভাবে সংখ্যা বৃদ্ধি করতে হবে, তখন সে যৌন জননে যাবে। এখন যৌন জননের জন্য তার হচ্ছে ওয়ে ছিল হচ্ছে তিনটা। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে কনজুগেশন নালীপথ। এখন এই শব্দটা দিয়েই আমরা বুঝতে পারতেছি এখানে যে কোনো একটা টিউব তৈরি হবে। যে কোনো একটা টিউব তৈরি হইতেছে, সেই টিউবের মাধ্যমে হচ্ছে তার জনন প্রক্রিয়া চলমান থাকবে। তাহলে আমরা একটু দেখি। তো দেখো, আমরা যদি ব্যাকটেরিয়া আঁকি, কনজুগেশন নালীপথের জন্য কি লাগবে, তোমার দুইটা ব্যাকটেরিয়া দরকার পড়বে। এর মধ্যে একটা থাকবে দাতা আর একটা থাকবে হচ্ছে গ্রহিতা। এখন কিসের দাতা কিসের গ্রহিতা, তো দেখো ব্যাকটেরিয়াতে নরমালি কি থাকে, নরমালি ব্যাকটেরিয়াতে আমরা পড়ছি না ব্যাকটেরিয়ার আদর্শ গঠনে, যে ব্যাকটেরিয়ার হচ্ছে নরমাল একটা ক্রোমোজোম থাকবে। এটা ছাড়াও ওই বড় ক্রোমোজোম ছাড়াও তার মধ্যে হচ্ছে ছোট্ট বৃত্তাকার একটা ডিএনএ থাকবে, সেটাকে আমরা কি বলতেছি, প্লাজমিড ডিএনএ বলতেছি। তাহলে ব্যাকটেরিয়ার ভিতরে নরমালি কি আছে, ব্যাকটেরিয়ার ভিতরে নরমালি হচ্ছে তার ক্রোমোজোমটা আছে। এই দুইটা ব্যাকটেরিয়ার ভিতরেই হচ্ছে ক্রোমোজোম আছে। ক্রোমোজোম ছাড়া তার ভিতরে আর কি থাকবে, তার ভিতরে হচ্ছে ছোট্ট একটা করে
প্লাজমিড থাকতেছে। এখন এই কনজুগেশন নালীপথ পদ্ধতিটাতে কি হবে, ব্যাকটেরিয়ার হচ্ছে দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা কানেকশন স্থাপিত হবে, দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে কি হবে, একটা কানেকশন স্থাপিত হবে। এই কানেকশনটা কি করবে, এই কানেকশনটা হচ্ছে একটা টিউব বলবো, এই কানেকশনটাকে আমরা বলতেছি কি, একটা টিউব বলতেছি, যে টিউবটাকে আমাদের কি বলা হয়েছে, কনজুগেশন টিউব। তাহলে এখন দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে কানেকশন তৈরি হয়ে গেছে। এখন কানেকশন তৈরি হওয়ার পরে কি কাজ হবে, কানেকশন তৈরি হওয়ার পরে হচ্ছে আমাদের এই কনজুগেশন নালী, এই কনজুগেশন নালী দিয়ে কি করবে, এই যে প্লাজমিডটা আছে, এই প্লাজমিডটা হচ্ছে কি করবে, সে হচ্ছে অন্য আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে যাবে। ঠিক আছে, কি করবে, এটা হচ্ছে এই প্লাজমিডটা হচ্ছে কি করবে, প্লাজমিডটা হচ্ছে গ্রহিতা কোষে স্থানান্তরিত হবে। তো কার মাধ্যমে স্থানান্তরিত হইতেছে, এই কনজুগেশন টিউবের মাধ্যমে বা কনজুগেশনাল টিউব বা কনজুগেশন নালীপথের মাধ্যমে হচ্ছে। এই প্রথম আমরা যদি এটাকে বলি দাতা আর এটাকে যদি বলি গ্রহিতা, তাহলে দাতা কোষ থেকে হচ্ছে গ্রহিতা কোষে কি স্থানান্তরিত হচ্ছে, এই প্লাজমিডটা স্থানান্তরিত হচ্ছে। তো এই প্লাজমিডটা এখান থেকে এখন কি করবে, সে হচ্ছে এখানে চলে যাবে। এখন একটা নর্মাল প্রশ্ন আসে না যে আমার যদি ব্যাকটেরিয়ার জন্য তো তার প্লাজমিড ডিএনএটা প্রয়োজন, এখন যদি আমি এইখান থেকে এইখানে ডিএনএটা পাঠিয়ে দিই, তাহলে আগের ডিএনএতে কি থাকবে, সরি আগের ব্যাকটেরিয়াতে কি প্লাজমিড থাকবে না। কথা হচ্ছে এইখান থেকে যখন সে রিসিভারে বা হচ্ছে আমাদের এই গ্রহিতা ব্যাকটেরিয়ার ভিতরে সে যখন তার প্লাজমিডটা পাঠিয়ে দিবে, এই প্লাজমিডটা পাঠানোর আগে সে নিজের ভিতরে রেপ্লিকেশনের মাধ্যমে একটা কপি রেখে দিবে, একটা কপি রেখে দেওয়ার পরে সে অন্য কপিটা হচ্ছে অন্য আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে মেইন কাহিনীটা কি হয়, যে আমার প্রথমে এই কনজুগেশন নালীপথের মাধ্যমে তার বংশ বিস্তার করার জন্য তাকে প্রথমে কি করতে হবে, দুইটা ব্যাকটেরিয়া জোগাড় করতে হবে, আমাদেরকে দুইটা ব্যাকটেরিয়া জোগাড় করতে হবে, যার মধ্যে একটাকে বলবো হচ্ছে আমরা দাতা, যে হচ্ছে দান করবে, আরেকটা হচ্ছে গ্রহিতা, যে গ্রহণ করবে। এখন নরমালি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি জানি, তার ডিএনএ হচ্ছে দুইটা, একটা বড় থাকবে আর একটা হচ্ছে ছোট্ট থাকবে, কিন্তু সেটা বৃত্তাকার থাকবে, যেটাকে আমরা কি বলতেছি, প্লাজমিড ডিএনএ। এখন এই প্লাজমিডটাই স্থানান্তরের কাহিনী হবে হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এই প্লাজমিডটা কিভাবে স্থানান্তর করব, এই প্লাজমিডটা স্থানান্তর করার জন্য আমাদেরকে হেল্প করবে হচ্ছে একটা নালী, যে নালীটাকে আমরা বলতেছি হচ্ছে কনজুগেশনাল টিউব অথবা কনজুগেশন নালী। তো এই কনজুগেশন নালীর মাধ্যমে আমাদের দাতা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে গ্রহিতা ব্যাকটেরিয়াতে প্লাজমিডটা স্থানান্তরিত হবে। কিন্তু স্থানান্তরিত হওয়ার পূর্বে যে দাতা ব্যাকটেরিয়াটা ছিল, সেই দাতা ব্যাকটেরিয়া তার নিজের মধ্যে হচ্ছে আরেকটা প্লাজমিড ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে রাখবে, যাতে করে তার মধ্যেও প্লাজমিডটা থাকে, আবার যাকে দান করতেছে তার মধ্যেও প্লাজমিডটা থাকে। এটা হচ্ছে নরমালি হয়। কিন্তু মাঝে মধ্যে ঝামেলাটা কোথায় লাগে, দেখো আমরা যখন প্লাজমিডটা স্থানান্তর করছি তখন কিন্তু তার যেই ক্রোমোজোমটা ছিল, তার যে মেইন বড় ডিএনএটা ছিল, সেটা কিন্তু কোনো স্থানান্তরিত হচ্ছে না। কিন্তু মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে এই কনজুগেশন টিউব দিয়ে এই ক্রোমোজোমেরও একটা অংশ হচ্ছে এই দাতা সেলে চলে যায়। এটা খুবই কম হয়, কিন্তু এটাও মাঝে মধ্যে হয় যে প্লাজমিড তো যাইতেছি, প্লাজমিডের সাথে কি হয়, এই ক্রোমোজোমটা চলে যাবে। আর ডিএনএ কি করতে পারে, নিজেকে তো সুন্দর করে রিপেয়ার করতে পারে, তাই না? তাহলে তখন সে হচ্ছে ভিতর তার যতটুকু অংশ সে বেলে রাখছে ততটুকু হচ্ছে আরেকজনের ভিতরে গিয়ে সে সুন্দর করে রিপেয়ার করে বসে থাকবে। তাহলে এটা হচ্ছে এই কনজুগেশন নালীপথের মাধ্যমে তার যৌন জননের কাহিনী। এখন এটা ছাড়াও আরো দুইটা ছিল, সেটার প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে ট্রান্সফরমেশন। প্রথমটা ছিল হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন পদ্ধতিতে কি হয়, দেখো ব্যাকটেরিয়া তো হচ্ছে সবসময়, সে তো অমর প্রাণী না, ব্যাকটেরিয়া কি করবে, একটা সময় মারা যাবে। ব্যাকটেরিয়া যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার ভিতরে ডিএনএটা হচ্ছে আরেকটা জীবিত ব্যাকটেরিয়ার ভিতরে চলে যাইতেছে, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে বলতেছি হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনে কি হয়, ট্রান্সফরমেশনে হচ্ছে পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়া কি করে, অন্য ব্যাকটেরিয়া মানে মেইনলি হচ্ছে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি মৃত ব্যাকটেরিয়া থেকে জীবিত ব্যাকটেরিয়াতে ডিএনএ স্থানান্তর। ডিএনএ স্থানান্তর এটা কোথায় হয়, এটা হবে হচ্ছে ট্রান্সফরমেশনের মাধ্যমে। এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, তার যৌন জনন পদ্ধতি, যেটাকে আমরা কি বলছি, ট্রান্সডাকশন। সেটাকে কি বলছি, ট্রান্সডাকশন।
মেইনলি তার জনন পদ্ধতি মানেই হচ্ছে তার ডিএনএ স্থানান্তর পদ্ধতি বা নতুন ডিএনএ স্থানান্তর করে আরেকজনকে হচ্ছে এনরিচ করার পদ্ধতিটা। আমরা হচ্ছে এই যৌন জননের ক্ষেত্রে জাস্ট এটাই মনে রাখবো যে সে কোনো না কোনো ভাবে তার ডিএনএটাকে ট্রান্সফার করতেছে। ওকে, তাহলে এখানে কি হবে, ট্রান্সডাকশন। তো দেখো এখানে কি হচ্ছে, ট্রান্সডাকশনের মধ্যে আমরা মোটামুটি ভাইরাসের ক্ষেত্রে ফাস্ট ভাইরাস নামক জিনিস পড়ে আসছি। ফাস্ট ভাইরাস গুলো কি করে, ব্যাকটেরিয়া ফাস্ট যেটা আছে ফাস্ট ভাইরাসের মধ্যে, সেই ব্যাকটেরিয়া ফাস্ট ভ্যারাইটিটা হচ্ছে তার নিজের ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাই দিতেছে, তাই না? আমরা যে ছবি দেখছি, ছবির মধ্যে কি করে আমাদের হচ্ছে, এটা যদি ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার মাথায় হচ্ছে সুন্দর করে একটা ফাস্ট ভাইরাস বসে, দেন তার সংযুক্তি ধাপ শেষ করার পরে সে কি করবে, তার যে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে হচ্ছে সে সুন্দর মতো হচ্ছে সে কোথায় পাঠিয়ে দিবে, সে হচ্ছে এই ব্যাকটেরিয়ার ভিতরে সে পাঠিয়ে দিতেছে। তো ব্যাকটেরিয়ার ভিতরে সে তার ডিএনএটা পাঠিয়ে দিছে, তো অলরেডি ব্যাকটেরিয়ার ভিতরে তো একটা ডিএনএ থাকে, তাই না? ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএটা থাকে না? তো ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে বা তার যে জিনোমটা আছে, এই জিনোমের সাথে আমরা যখন লাইসোজেনিক চক্রটা পড়ছি, সেই লাইসোজেনিক চক্রে কি হয় বলতো, আমাদের ফার্স্ট ডিএনএ আর যে ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, এই দুইজন মিলে সুন্দর করে কম্বিনেশন করে প্রোফাজ তৈরি করে ফেলে। মনে আছে আমাদের লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে, লাইটিক চক্রে কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হয়ে যায় এই ফার্স্ট ডিএনএটার কারণে, কিন্তু লাইসোজেনিক চক্রে হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা আর ফার্স্ট ডিএনএ হচ্ছে রিকম্বিনেশন করে তারা হচ্ছে নতুন আরেকটা জিনোম তৈরি করে ফেলতেছে। তাহলে এই জিনিসটা কি বলতেছে, যে তার ডিএনএটা হচ্ছে চেঞ্জ হইতেছে, আরেকজনের সাথে মিলে রিকম্বিনেশন করতেছে। এটার মাধ্যমেও কি করতে পারে, সে হচ্ছে তার বংশ পরম্পরাকে আগায় নিয়ে যেতে পারতেছে, নতুন আরো কি করতে পারতেছে, নতুন ভ্যারাইটি সৃষ্টি করতে পারতেছে। এই পদ্ধতিটা হচ্ছে কি, এই পদ্ধতিটা হচ্ছে ট্রান্সডাকশন পদ্ধতি। আর ট্রান্সফরমেশনে কি করে, আরেকটা মরা ব্যাকটেরিয়ার থেকে সে তার জিনোমটাকে নিয়ে নিতেছে। তাহলে এটা হচ্ছে তার যৌন জনন। তো আশা করি জনন জিনিসটাকে খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে চার্টে 9টা নাম যে লেখা আছে, যে অঙ্গজ জনন কোনগুলা, অযৌন জনন কোনগুলা, যৌন জনন কোনগুলা, এই 3টে নামগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো দেখো আমরা এখন একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নে কি বলছে, যে আমাদের একটা চিত্র দিয়েছে দিনাজপুর বোর্ড 2023-এ, এখানে এন একটা অণুজীবের প্রজননের প্রধান পদ্ধতি বর্ণনা করে বলছে। এখন এন অণুজীবটা কি, এইখানে এই এন অণুজীবের চেহারাটা দেখা মোটামুটি বুঝতে পারতেছি এটা কার কথা বলছে। এটা আমাকে এখানে বলছে হচ্ছে ব্যাকটেরিয়ার কথা। এখন ব্যাকটেরিয়ার কি বলছে, প্রধান প্রজনন পদ্ধতি। তো ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন পদ্ধতি বলতে আমরা কার কথা জানি, ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন পদ্ধতি ছিল হচ্ছে দ্বিভাজন। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, দ্বিভাজন পদ্ধতিটা সম্পর্কে লিখতে হবে। যে প্রথমে কি করবে, প্রথমে একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার যেই ক্রোমোজোম বা তার যে ডিএনএ আছে, সেই ডিএনএটা কি করবে, একদম শুরুর স্টেপে হচ্ছে সে তার যেই কোষ ঝিল্লি আছে, সে তার কোষ ঝিল্লির প্রাচীরের সাথে গিয়ে প্রথমে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার পরবর্তীতে কি করবে, সে সংযুক্ত হওয়ার পরেই হচ্ছে সে সুন্দর মতো সে তার রেপ্লিকেশন করবে। সে কি করবে, সে হচ্ছে রেপ্লিকেশন করবে। তো কার রেপ্লিকেশন করবে, ব্যাকটেরিয়া তো নিজের রেপ্লিকেশন করতে পারবে না, সে তার যে ডিএনএটা ছিল বা তার যে ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটার হচ্ছে রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করার পরে কি করবে, এই যে রেপ্লিকেশন করার পরে যে ক্রোমোজোম বা তার যে ডিএনএ আছে, সেই ডিএনএ গুলা হচ্ছে তার পরিধির দিকে যাওয়া শুরু করবে। তো পরিধির দিকে যাওয়া শুরু করলে, সে যখন পরিধির দিকে যাবে, ওই মোমেন্টে হচ্ছে তার মাঝখানে হচ্ছে একটা প্রেসার ক্রিয়েট হবে, নতুন একটা প্রেসার ক্রিয়েট হবে, যেটাকে আমরা এখানে নাম দিতেছি কি, টার্গার প্রেসার নামে। এই টার্গার প্রেসারের কারণে কি হবে, টার্গার প্রেসারের কারণে ব্যাকটেরিয়ার এখানে এই মাছ বরাবর নতুন করে কোষ প্রাচীর তৈরি হওয়া শুরু করে দিবে। এই কারণে সে হচ্ছে ডাম্বেল আকৃতি লাভ করা শুরু করতে থাকবে। তো ডাম্বেল আকৃতি লাভ করতেছে মানে যেই জায়গাতে আমার হচ্ছে সুন্দর মতো খাঁজ তৈরি হয়ে গেছে, ওই জায়গাতে আবার কোষ প্রাচীর তৈরি হয়ে গেছে, আর মাছ বরাবর হচ্ছে এখনো হয় নাই। আস্তে আস্তে করে ডাম্বেলটা পূর্ণ হইতে থাকবে, হইতে 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 একসময় কি করবে, এই ডাম্বেলটার পরিবর্তে এখানে হচ্ছে আমি আলাদা সুন্দর 2টা অপত্য ব্যাকটেরিয়াল কোষ পেয়ে যাব। এই 2টা ব্যাকটেরিয়াল অপত্য কোষ তৈরি হইতেছে কিসের কারণে, এখানে কিসের প্রেসারের কারণে, একটা প্রেসার কাজ করছে, সেটা হচ্ছে
কে কি হয়েছে, দুইটা অপত্য কোষ তৈরি হয়ে গেছে। আর এই অপত্য কোষের জন্য কি করছে, আমাদের এখানে একটা প্রেসার কাজ করছে, সেই প্রেসারটা হচ্ছে টার্গার প্রেসার। এবং এখানে আমার কি করা লাগছে, এখানে হচ্ছে আমার ডিএনএটাকে রেপ্লিকেশন করা লাগছে। অ্যামাইটোসিস আর দ্বিভাজন প্রক্রিয়ার পার্থক্যের মধ্যে এই জিনিসটা তোমাদেরকে খুব সুন্দর করে দেখাই দিছি যে অ্যামাইটোসিস আর আমাদের এই দ্বিভাজনের মেইন পার্থক্যটা হচ্ছে রেপ্লিকেশন জিনিসটা, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নটা সুন্দর মতো আনসার করতে পারবো। তো আমরা পরবর্তীতে দেখি। তো এখানে কি বলছে, এখানে একটা আমাদের প্রশ্ন দিছে, এমসিকিউ দিছে, পাবনা ক্যাডেট কলেজ 2024। সেটা বলছে প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার কোন ধরনের প্রজনন দেখা যায়। এখন প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়াতে ব্যাকটেরিয়া টিকে থাকার জন্য সে কি করে, নিজের চারপাশে হচ্ছে সে এন্ডোস্পোর তৈরি করে ফেলে। সে এন্ডোস্পোর বা কি করে, সে হচ্ছে অন্তরেণু তৈরি করে ফেলে। এই অন্তরেণুটা পরবর্তীতে কি করে, সে হচ্ছে আলাদা একটা ব্যাকটেরিয়াল সেলে রূপান্তরিত হয়ে যায়। ওকে, তারপরে আমরা কি করছি, ব্যাকটেরিয়ার এখন কি দেখবো, তার উপকারিতা গুলা দেখবো যে ব্যাকটেরিয়া আসলে আমাদের কি কি কাজে লাগে। তো দেখো, ব্যাকটেরিয়ার প্রথম কাজ হচ্ছে, সে কি বলছে, আমাদের এখানে চিকিৎসার কথা বলছে। তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কিছু হেল্প করে। তো দেখি ব্যাকটেরিয়া চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে কি কি হেল্প করতে পারে। তো প্রথম কথা হচ্ছে, দেখো ব্যাকটেরিয়া থেকে আমরা বেশ কিছু মেডিসিন তৈরি করতে পারি। বেশ কিছু কি করতে পারি, আমরা হচ্ছে মেডিসিন তৈরি করতে পারি, যার মধ্যে হচ্ছে পলিমিক্সিন আর হচ্ছে সাবটিলিন, এই দুইটা ঔষধ কি করা যায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক গুলা তৈরি করা যায়। কি, সাবটিলিন ও পলিমিক্সিন, এই দুইজনকে ব্যাকটেরিয়া থেকে তৈরি করা সম্ভব। এই দুইটা কি, দুইটা হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিভাইরাসের পার্থক্য যাতে মাথায় থাকে, অ্যান্টিবায়োটিক মানে যেই জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়াকে মারবে, আর অ্যান্টিভাইরাস হচ্ছে যে ভাইরাসকে মারবে। কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি ভাইরাসের চিকিৎসা করতে পারবা না। মানে তুমি কখনো এই সাবটিলিন খাইয়া তুমি কখনো আশা করতে পারবে না তোমার কোভিড ভালো হয়ে যাবে। আবার ঠিক তেমনি একইভাবে তুমি হইতেছে কোভিড এর জন্য যে ভ্যাকসিন গুলা ছিল, সেই ভ্যাকসিন খেয়ে তুমি কখনো এক্সপেক্ট করতে পারো না তোমার কলেরা ভালো হয়ে যাবে, ঠিক আছে। কারণ দুইটা দুই দিকের রোগ, একটা ভাইরাস গঠিত রোগ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। এই জন্য দুইটার জন্য প্রপার ট্রিটমেন্টও দরকার। যে দুইটার জন্য তোমার কোন ধরনের মেডিসিন গুলো তুমি খাইতেছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেরকম আমরা গণহারে নাপা খাই, গণহারে নাপা খাওয়া যাবে না, আগে আমাকে জানতে হবে জিনিসটা কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, তো দেখো আমরা কি করতেছি, সাবটিলিন আর পলিমিক্সিন, আচ্ছা উপরে আমি লিখে দিছি এটা, সাবটিলিন আর কি করতেছি, পলিমিক্সিন নামক দুইটা আমরা অ্যান্টিবায়োটিক প্রস্তুত করতে পারতেছি। কিসের মাধ্যমে, এই ব্যাকটেরিয়া থেকে। দেন প্রতিষেধক টিকা তৈরিতে, এখন প্রতিষেধক টিকা কিসের কিসের টিকা আবিষ্কার করা হচ্ছে, কলেরা, টাইফয়েড, যক্ষা, এগুলার প্রতিষেধক টিকা আবিষ্কার করা হচ্ছে। দেখো জন্ডিস যে রোগটা আছে সেটাও পানিবাহিত রোগ, কিন্তু জন্ডিসের টিকা আবিষ্কার করি কি থেকে, জন্ডিসের টিকা আবিষ্কার করি আমরা ভাইরাস থেকে। তাই ওইটা এমসিকিউতে প্রচুর আসে যে জন্ডিসের টিকা আবিষ্কার করতে সাহায্য করে কে, সেটা সাহায্য করে ভাইরাস, ব্যাকটেরিয়া সাহায্য করে না। কিন্তু কলেরিয়ার টিকা আবিষ্কার করতে সাহায্য করে কে, সরি কলেরিয়া না, কলেরার টিকা আবিষ্কার করে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে। এখন এখানে তোমার একটা প্রতিষেধকের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিটিপি। এই ডিটিপির পূর্ণ রূপটা তোমাদের প্রচুর আসে, সেটা হচ্ছে কি, তোমাদের ডিপথেরিয়া, দেন হচ্ছে তোমাদের হুপিং কাশি এবং হচ্ছে ধনুষ্টঙ্কার, এই তিনটা রোগের জন্য একসাথে একটা প্রতিষেধক নেওয়া হয় বা একসাথে একটা ওষুধ খাওয়া হয়। যে এই মেডিসিনটা হচ্ছে এই তিনটা রোগের অ্যান্টিডোট হিসেবে কাজ করতেছে বা তিনটা রোগের ঔষধ হিসেবেই কাজ করতেছে, সেটাকে কি বলা হয়, ডিটিপি বলা হচ্ছে। এই ডিটিপিটাও কিসের মাধ্যমে তৈরি করা হয়, সেটাও তৈরি করা হয় হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে। আচ্ছা, দেন আমাদের কি কৃষি ক্ষেত্রে, এখন চিন্তা করো কৃষি ক্ষেত্রে যদি তুমি ব্যাকটেরিয়াকে ইউজ করতে যাও, তাহলে তোমার প্রথম কথা কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়া না, তুমি যদি কৃষি ক্ষেত্রে উন্নতির কথাই চিন্তা করতে যাও যে তোমার ফসল কখন ভালো হবে, প্রথম কথা যখন কোনো কীট পতঙ্গ তোমার ফসলে আক্রমণ করতেছে না, যেগুলো অপকারী আর কি, যেমন ধরো আমরা যখন দ্বিতীয় পত্র পড়া শুরু করব তখন দেখবো যে ঘাস ফড়িংটা নর্মালি ভালো, কিন্তু সে যখন পঙ্গপাল হয়ে আসে তখন সে হচ্ছে পুরা একটা দেশে মহামারী আকারে সে হচ্ছে মহামারী লাগাই দিতে পারে। কারণ কি, কারণ সে এই পরিমাণের ফসল নষ্ট করে যে তারা 5-10 মিনিটে পুরা একটা এরিয়ার সকল ফসল সে নষ্ট করে ফেলতে পারে। এখন যদি ঘাস ফড়িং সে পঙ্গপাল হয়ে এসে আমাদের খাবার নষ্ট করে ফেলে, তাহলে আমরা খাবো কি? তার মানে এই পোকামাকড় গুলা যদি আমি ঠিক মতো প্রতিরোধ করতে পারি, পাশাপাশি আমার গাছ যদি সুস্থ সবল থাকে এবং আমার মাটি যদি উর্বর হয়, তাহলে কি আমি আশা করতে পারি
পারি যে আমি একটা ভালো মাপের ফসল পাইতেছি বা আমার ফসলগুলা খুব সুস্থ স্বাভাবিক থাকতেছে, এবং এর থেকে আমি পরবর্তী যে বীজগুলা পাচ্ছি বা পরবর্তী যে গাছগুলা পাবো বা ফলনটা হবে কি আরো ভালো। তাহলে এখানে আমার মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট কি, প্রথম হচ্ছে আমাকে এখানে গাছ লাগাইতে গেলে, তুমি তো গাছ লাগাইবা কৃষি ক্ষেত্রে, তাহলে তোমার আগে মাটির উর্বরতা নিশ্চিত করতে হবে। মাটির উর্বরতার পরে তোমাকে কি করতে হবে, বীজ যেটা লাগাবা সেই বীজটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে তোমার পোকামাকড় তাড়াইতে হবে। তাহলে আমরা মাটি থেকে শুরু করি। তাহলে দেখো মাটির উর্বরতা বৃদ্ধি করতে হবে। তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি করতে বেশ কিছু ব্যাকটেরিয়া সাহায্য করে। যেমন ধরো কিছু মাটি যদি একটু ক্ষারীয় হয় তাহলে সেখানে কিছু অ্যাসিড জাতীয় জিনিস প্রয়োগ করা হয়, কিছু অ্যাসিড জাতীয় সার প্রয়োগ করা হয়। অথবা যদি ক্ষার থাকে তাহলে সেখানে কি করা হয়, যদি অ্যাসিড থাকে তাহলে ক্ষার প্রয়োগ করা হয় মাটিটাকে প্রশমিত করে দিতে, যাতে করে সেই মাটিটাতে আমি ফসলটা ঠিকঠাক মতো চাষ করতে পারি। তাহলে ওই কাজগুলোতেও ব্যাকটেরিয়া সাহায্য করে। এখন উর্বর মাটির একটা সংজ্ঞা আমাদের বইয়ে দেওয়া আছে যে কোন ধরনের মাটিকে আমি উর্বর মাটি বলতেছি। মাটির উর্বরতা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে ওই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু আছে। যদি তোমার মাটিতে নাইট্রোজেনটা থাকে এবং খুবই ভালো পরিমাণের থাকে, তাহলে তুমি বলতে পারো তোমার ওই মাটিটা হচ্ছে কি উর্বর মাটি। তাহলে আমার মাটিতে কি দরকার, উর্বরতার জন্য নাইট্রোজেন দরকার। এখন এই নাইট্রোজেনটাকে মাটিতে আটকায় রাখতে সাহায্য করে কিছু ব্যাকটেরিয়া, এবং নাইট্রোজেনকে মাটির সাথে আটকায় রাখার যে পদ্ধতিটা সেটাকে আমরা বলি কি, আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন। এই নাইট্রোজেন সংবন্ধনে আমাদের 3 ধরনের ব্যাকটেরিয়া সাহায্য করে। একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, একটা হচ্ছে সিউডোমোনাস, আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এবং এই 3টা হচ্ছে তোমার পরীক্ষাতে চলে আসে যে নাইট্রোজেন সংবন্ধনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে। কি কি, অ্যাজোটোব্যাক্টার, তারপরে হচ্ছে সিউডোমোনাস, আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এই 3টা ব্যাকটেরিয়া হচ্ছে মাটিতে নাইট্রোজেনটাকে আটকায় রাখে যাতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেন সংবন্ধ করে কোন ব্যাকটেরিয়া, এটা একটু মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের হচ্ছে রাইজোবিয়াম নামক আরেকটা ব্যাকটেরিয়া আছে। এটা কি করে, শিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। এখন দেখো নোডিউল জিনিসটা কি, অনেকে পেস্তা জাতীয় জিনিস দেখছো, পেস্তাটা দেখছো, এটা হচ্ছে একটা লতানো গাছ। এই পেস্তার হচ্ছে নিচের দিকে যে পেস্তা, এখানে হচ্ছে কি হয়, এটা তো একটা রূপান্তরিত কাণ্ড আমরা জানি পেস্তাটা, বা আমরা যেরকম আলুটা, মিষ্টি আলু। এখন এই পেস্তাটা কি, এই পেস্তার হচ্ছে এখানে দেখবা কিছু ফুলা ফুলা জায়গা আছে। পেস্তা গাছ যদি কেউ দেখে থাকো তাহলে এখানে হচ্ছে তার একদম ঠিক কাণ্ডের দিকে হচ্ছে একটা ফুলা ফুলা জিনিস আছে, জিনিসটাকে আমরা বলতেছি নোডিউল। এখন নর্মালি শিম গাছের ক্ষেত্রে হচ্ছে, বা যদি কেউ শিম গাছ দেখো তার যে কাণ্ডের দিকে একটু ফুলা ফুলা কাণ্ডটা, সেটাকেই বলতেছি নোডিউল। সেখানে হচ্ছে সে নাইট্রোজেনটাকে আটকায় রাখে। নর্মালি মাটিতে না আটকাইয়া সে হচ্ছে শিম গাছের সেই নোডিউলের মধ্যে হচ্ছে সে নাইট্রোজেনটাকে আটকায় রাখে। কে, সেটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটা। আর নর্মালি মাটি থেকে আটকাবে সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস আর ক্লস্ট্রিডিয়াম। এখন নাইট্রোজেন সংবন্ধন ছাড়া দেখো নর্মালি তুমি মাটিতে নাইট্রোজেনটাকে আটকাইতেছো। এখন চিন্তা করো তোমার নাইট্রোজেন হচ্ছে কোনো একটা যৌগ আকারে মাটিতে ঘোরাঘুরি করতেছে। এখন সেই যৌগ থেকে তোমার হচ্ছে নাইট্রোজেনটাকে আলাদা করতে হবে, নাইট্রোজেনটাকে ভেঙে ফেলতে হবে, যেই নাইট্রোজেনটা তোমার মাটিতে এখন তুমি কাজে লাগাইতে পারবা। তাহলে এখন তোমার সেই নাইট্রোজেনকে ভেঙে চুরে মাটির কাছে সহজ উপায়ে উপস্থাপন করার জন্য যারা কাজ করে, এখানে যে পদ্ধতিটা কাজ করতেছে সেটাকে বলতেছি হচ্ছে আমরা নাইট্রিফিকেশন। মানে তোমার নাইট্রোজেন যুক্ত যে যৌগটা আছে সেই যৌগটাকে তুমি ভাঙবা, ভাঙার পরে সেটা থেকে তুমি নাইট্রোজেনটাকে আলাদা করে মাটিতে দিয়ে দিবা। তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনে হচ্ছে 2 ধরনের ব্যাকটেরিয়া তুমি বলতে পারো সাহায্য করতেছে মেইনলি। তো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, আর একটা হচ্ছে নাইট্রোকক্কাস। এরা কি করে, এরা হচ্ছে মনে করে অ্যামোনিয়াম নাইট্রেটকে হচ্ছে তুমি নাইট্রোজেনে পরিণত করে দিতেছে। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট তো আমার মাটির দরকার নাই, তাহলে সেখান থেকে সে শুধুমাত্র নাইট্রোজেনটাকে কি করতেছে, সে নিয়ে মাটিতে দিতেছে। এটা ছাড়াও কি করতেছে দেখো, আমাদের হচ্ছে নাইট্রোব্যাক্টার আরেকটা আছে। এটা হচ্ছে আমাদের নাইট্রাইটকে সে কি করতেছে, নাইট্রেটে পরিণত করতেছে, এবং এরা যারা এই কাজটা সাথে নিয়োজিত তাদেরকে বলতেছি আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে প্রথম কথা হচ্ছে কি, যে মেইনলি অ্যামোনিয়া আকারে নাইট্রোজেনটা হচ্ছে মাটিতে ঘুরতে পারতেছে। তাহলে আমি নাইট্রিফিকেশনে কি করব, নাইট্রিফিকেশনে হচ্ছে আমি এই নাইট্রোজেনটাকে ভাঙবো, ভাঙিয়া সেটার মাটির গ্রহণ উপযোগী করে দিব। তাহলে এই অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হইতেছে কি, নাইট্রিফিকেশন। এখন এখানে তোমার 2টা কাজ হইতে পারে। কিছু স্থলজ ব্যাকটেরিয়া আমাদের এই অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করতে পারে। তাহলে কোন কোন স্থলজ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটা হচ্ছে নাইট্রোকক্কাস। তারা
হচ্ছে অ্যামোনিয়াকে কি করতেছে, আমাদের এই নাইট্রাইটে পরিণত করতেছে। এটা ছাড়াও আমাদের হচ্ছে নাইট্রোব্যাক্টার নামক আরেকটা ব্যাকটেরিয়া আছে, যে হচ্ছে নাইট্রাইটকে কি করবে, নাইট্রেটে পরিণত করে দিতেছে। এবং এই পুরা প্রসেসে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করতেছে তাদেরকে আমরা কি বলি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এখান থেকে তোমার পরীক্ষাতে আসে কি, এই যে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস আর হচ্ছে নাইট্রোব্যাক্টার, দেখো তিনটা নামের আগে কিন্তু নাইট্রো আছে। তো কারা হচ্ছে নাইট্রিফিকেশনে সাহায্য করে, ঠিক যেমনটা আমাদের নাইট্রোজেন সংবন্ধনে ছিল, তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে মাটিতে নাইট্রোজেন আটকায় রাখতে সাহায্য করে। আর এখানে কি, তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের নাইট্রোজেনকে ভেঙে মাটির গ্রহণ উপযোগী করে দিতেছে। তাহলে এই তিনটার নামও পরীক্ষাতে অনেক বেশি আসে। নাইট্রোজেন সংবন্ধন করে কে, আর হচ্ছে নাইট্রিফিকেশন করে কে, এইটার নামগুলো আমাদেরকে খুব ভালো করে একটু মাথায় ঢুকাইতে হবে। ওকে, দেন আর কি উপকারিতা কি হয়েছে, পতঙ্গ নাশক হিসেবে। তাহলে আমি মাটির হচ্ছে কি করছি, মাটিতে হচ্ছে গাছ লাগাই দিছি মাটির উর্বরতা ঠিক করে। এখন গাছের মধ্যে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে সেটার জন্য কি করে, কিছু ব্যাকটেরিয়া কাজ করে। যেমন হচ্ছে আমাদের ব্যাসিলাসের হচ্ছে আমাদের ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া আমাদের কি করতেছে এখানে, সে হচ্ছে আমাদের এই প্রতিষেধক বা হচ্ছে কীটনাশক হিসেবে কাজ করতেছে। এছাড়া পশু খাদ্য বা সিলেস তৈরি করতে সাহায্য করতেছে। তাহলে ইস্ট মিশ্রিত খাদ্য খাওয়াইলে কি হয়, দেখো গরুর দুধের গুণগত মান বৃদ্ধি পায়। তাহলে ইস্ট জিনিসটা শুধু গরু যে খাই সেরকম না, আমরা মানুষরাও খাই, যে পিৎজা খাইতেছি, বার্গার খাইতেছি, মানে ব্রেড জাতীয় যে জিনিসগুলা খাচ্ছি প্রত্যেকটা তো ইস্টের তৈরি। তাহলে ইস্ট জিনিসটা কি করতেছে, সে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করতেছে, যদি গবাদি পশুর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, তাহলে যদি কোনো গরু দুধ দেওয়া গরুকে যদি খাওয়াই, তাহলে কি হয়, তার দুধের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া কি করে, এই ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে পশু পাখির যে খাদ্যটা, সেই সিলেসটা তৈরি করতেছি। এবং দেখবা বিভিন্ন ফার্মে হচ্ছে আমাদের নর্মালি যেরকম গ্রামাঞ্চলে গরু দেখি না, গরু নিয়ে হচ্ছে একটা জমিতে বেঁধে দিতেছে যেখানে হচ্ছে অনেক বেশি ঘাস আছে, ওই রকমটার পরিবর্তে তারা হচ্ছে সিলেস জাতীয় খাদ্যগুলোকে বেশি প্রেফার করে। এবং সেটা কি, আমাদের হচ্ছে এই ল্যাক্টোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া, সে হচ্ছে এই সিলেসটাকে তৈরিতে সাহায্য করতেছে। তাহলে খন্ড খন্ড জাতীয় যে খড় জাতীয় পদার্থগুলোকে হচ্ছে সিলেসে এসে রূপান্তর করে। এটা ছাড়াও কি হয়, শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়া খুব ভালো রকমের সাহায্য করতেছে। তাহলে শিল্প ক্ষেত্রে কি করবে, শিল্প বলতে হচ্ছে যেগুলাকে আমরা হচ্ছে বাজারজাত করতে পারতেছি, যে ধরনের প্রোডাক্ট গুলাকে বা আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারতেছি, রপ্তানি করতে পারতেছি, আমদানি করতে পারতেছি, নিজেরা ব্যবহার করতে পারতেছি। তাহলে ওই জাতীয় জিনিসগুলাকে লম্বা সময় আমরা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে তাদেরকে সংরক্ষণ করতে পারি, এই সংরক্ষণের ক্ষেত্রেও সাহায্য করে। প্রথম কথা হচ্ছে চা, কফি, তামাক, এই যে জিনিসগুলো আছে, এই চা, কফি, তামাকের ক্ষেত্রে কি করে, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাসিলাস মেগাটেরিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাসিলাস মেগাটেরিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে, সে হচ্ছে আমাদের এই চা, কফি, তামাক এগুলা হচ্ছে প্রক্রিয়াজাতকরণে সে হচ্ছে সাহায্য করে। দ্বিতীয় কথা হচ্ছে দুগ্ধজাত শিল্পে। এখন চিন্তা করো, দুধ যদি তুমি চিন্তা করো, দুধের দাম কত, দুধের দাম হচ্ছে তোমাদের দিকে জানি না, ঢাকাতে আমি এখনো কিনি নাই তো, না কিনছি 100 টাকা কেজি। তাহলে দুধ হচ্ছে নর্মালি 100 টাকা কেজি। এখন চিন্তা করো 1 কেজি দুধ বা 1 লিটার দুধ, 1 কেজি না লিটার হবে, 1 লিটার দুধ হচ্ছে 100 টাকা দিয়ে কিনা যায়। কিন্তু তুমি যদি 1 কেজি ওজনের দই কিনতে যাও, তাহলে তোমার সেটার জন্য খরচ করতে হবে মিনিমাম 350 থেকে 400 টাকা। তাহলে দুধের থেকে দইয়ের দাম বেশি, তাহলে কমার্শিয়ালি সেটা কি, সেটা হচ্ছে লাভজনক বেশি। তাহলে দুধ থেকে যে দই তৈরি হইতেছে, দধি তৈরি হইতেছে, বা তুমি যদি মাখন তৈরি করো, অথবা তুমি যদি পনির তৈরি করো বা ছানা তৈরি করো, তাহলে সেই জিনিসগুলোকে তোমার তৈরি করতে সাহায্য করবে কিছু ব্যাকটেরিয়া। যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস আর হচ্ছে আমাদের ল্যাক্টোব্যাসিলাস, এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো কি করে, এরা হচ্ছে দুধ থেকে মাখন, দই, পনির, ঘোল, ছানা এই জিনিসগুলা তৈরিতে সাহায্য করে। আচ্ছা, দেন পাট শিল্পে। পাট শিল্পে কি, পাট যদিও বা এখন অতটা চাষ করা হয় না, যদি কেউ দেখবা যদি পাট যখন গাছ থাকে, সেই গাছটাকে হচ্ছে যখন সে বড় হয়ে যাবে আর কি, পাট গাছটা বড় হলে সেটাকে কেটে নিয়ে মোটামুটি 15 থেকে 20 দিনের জন্য সেটাকে হচ্ছে পানির নিচে রেখে দেওয়া হয়। পানির নিচে রেখে দিলে কি হয়, পাট গাছের যে আঁশটা আছে, তার যে ছালটা আছে, সেটা হচ্ছে পাট গাছ থেকে আলাদা হয়ে যাইতেছে, সেই আঁশটাকেই কিন্তু আমরা পাট হিসেবে ইউজ করতেছি। তাহলে এই পাট গাছ থেকে তার হচ্ছে যে পাটটা বা তার যে কি বলে এটাকে, আঁশটা আছে, সেটাকে আলাদা করার জন্য কিছু ব্যাকটেরিয়া এখানে কাজ করে, যারা হচ্ছে এই পাটের আঁশটাকে হচ্ছে পচায়া দেয়, পচায়া দিলে ওইখান থেকে হচ্ছে কি আলাদা হয়ে যেতেছে গাছ থেকে। তাহলে এই পাট শিল্পে পাটটাকে গাছ থেকে আলাদা করতে কিছু ব্যাকটেরিয়া এখানে আমাকে সাহায্য করবে।
দেন চামড়া শিল্পে। এখন চিন্তা করো, কুরবানি ঈদ গেছে কয়েকদিন আগে, সবাই জিনিসটা খুব ভালো করে দেখছো, গরু খাসি মহিষ যেটাই হোক না কেন তাদের চামড়ার উপরে তো প্রচুর পরিমাণে লোম আছে। এখন চিন্তা করো, আমরা সবাই কিন্তু চামড়ার ব্যাগ, চামড়ার জুতা, চামড়ার বেল্ট যেটাই তুমি দেখো না কোনো ওগুলো ইউজ করি কম বেশি। এখন তোমার তো কখনো তোমার ব্যাগের মধ্যে হচ্ছে সেই গরুর বা মহিষের বা খাসির লোমটা থাকতেছে না, তাহলে সেই লোমটাকে চামড়া থেকে আলাদা করতে আমাদের কিছু ব্যাকটেরিয়া সাহায্য করবে। তাহলে কোন ধরনের ব্যাকটেরিয়া গুলো? ব্যাসিলাসের বিভিন্ন ধরনের প্রজাতি, তারা হচ্ছে চামড়া থেকে লোমগুলাকে আলাদা করতে সাহায্য করে। আর ব্যাসিলাস কোন ধরনের ব্যাকটেরিয়া? এতক্ষণে কিন্তু আমরা দেখছি যে দেখো ব্যাসিলাস ব্যাকটেরিয়া কিন্তু কমার্শিয়ালি অনেক বেশি অ্যাক্টিভ, বা আমরা এতক্ষণ পর্যন্ত যাদেরকে পড়তেছি তাদের মধ্যে হচ্ছে ব্যাসিলাসেরটা কি, ব্যাসিলাস গুলো হচ্ছে বেশি কাজের। ঠিক আছে, আর ব্যাসিলাসটা কোন ধরনের ব্যাকটেরিয়া ছিল? এটা ছিল হচ্ছে একটা দণ্ডাকার ব্যাকটেরিয়া। তাহলে ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া গুলো কি করে? চামড়া থেকে সুন্দর মতো আমাদের হচ্ছে বা লোমটাকে সরাই দিতে সাহায্য করতেছে। আচ্ছা, এটা ছাড়াও কি করে? বায়োগ্যাস বা জৈব গ্যাস তৈরিতে সে সাহায্য করে, টেস্টিং সল্ট তৈরিতে সাহায্য করতেছে, আবার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে আমাদের ভিনেগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন, তাহলে এদেরকে তৈরিতেও কে সাহায্য করতেছে? আমাদের এই ব্যাকটেরিয়া সাহায্য করতেছে। ঠিক আছে, ওকে। এখন দেখো আবার তেল অপসারণে, মাঝখানে কয়েক বছর আগে হচ্ছে একটা নিউজ খুব বেশি ভাইরাল হয়েছিল যে সুন্দরবন দিয়া হচ্ছে একটা জাহাজ দিয়ে তেল ঢুকার সময় বা বেবি হচ্ছে ওইটা ডিজেল ছিল বা পেট্রোল ছিল কিছু একটা, যে সেটা হচ্ছে সেই জাহাজ থেকে বা নৌকা থেকে হচ্ছে সেটা পানিতে পড়ে গেছে। এখন চিন্তা করো, আমরা কিন্তু সবাই জানি যে তেল আর পানি কখনো মিক্স হয় না, তাহলে তেল আর পানি যদি মিক্স না হয় তাহলে সেটা কি করছে? সেটা তো পানির উপরে ভেসে থেকে পুরা পানিটা কি করছে? কভার করে দিছে বা একটা আস্তরণ তৈরি করে দিছে। তাহলে পানির নিচে যে প্রাণীগুলো আছে তাদের জন্য তো এই জিনিসটা খুব বেশি ভয়ানক, কারণ কোনো কিছু তো সেই পানিটাকে বা তেলটাকে ভেদ করে পানিতে সুন্দর মতো যাইতে পারতেছে না, বা সেটা পরিবেশের জন্য খুব বড় একটা হুমকির মতো হয়ে গেছিল। এখন তেল আর পানি যেহেতু মিশবে না, সেটা যদি 100 বছরও থাকে, সে 100 বছরেও সে ডিকম্পোজ হইতেছে না, তাহলে আমাদেরকে এটাকে সরাইতে হবে নিজের উদ্যোগে। তো এখন সেই নিজ উদ্যোগে সরাইতে গেলে এখানে আমরা ছাড়াও আরেকজন হচ্ছে ওই কাজটা করে, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। যখন পানির উপরে সেই তেলের আস্তরণটা থাকে, কিছু ব্যাকটেরিয়া এসে হচ্ছে কি করে, তারা হচ্ছে তাদের এই তেলটাকে খাইতে থাকে। তেল খাইতে থাকলে কি হবে? ব্যাকটেরিয়া তেল খেয়ে খেয়ে ব্যাকটেরিয়া মোটা হয়ে যাইতেছে, আর এই পানির উপর থেকে তেলের আস্তরণটা কিন্তু সরে যাইতেছে। আমরা কিন্তু জানি যে ব্যাকটেরিয়া কিন্তু তার দেহে সঞ্চিত পদার্থ হিসেবে কিছু পরিমাণে তৈল বৃদ্ধিও রাখতে পারে। তার মানে ব্যাকটেরিয়া প্রাণীটা তেল খাইয়ে হজম করতে পারতেছে, পরিপাক করতে পারতেছে। তাহলে এই তেল অপসারণে কি করতে পারে? আমাদের হচ্ছে এই ব্যাকটেরিয়া সাহায্য করতে পারে। কোন ধরনের ব্যাকটেরিয়া? এই যে আমাদের সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়াটা হচ্ছে কি করতেছে? সে হচ্ছে আমাদের এই তেল অপসারণে সাহায্য করতেছে। ওকে, দেন হচ্ছে আমাদের বায়োগ্যাস উৎপাদনে ব্যাসিলাস, ইকোলাই, ক্লস্ট্রিডিয়াম, আমাদের হচ্ছে আর হচ্ছে মেথানোকক্কাস, তারা কি করে? তারা হচ্ছে এই তেল উৎপাদন না, বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়ার উপকারিতা। এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখি। তো দেখো, চা আর তামাক পাতা প্রক্রিয়াজাতকরণে নিচের কোন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে। তো চা আর তামাক পাতা প্রক্রিয়াজাতকরণে মোটামুটি আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাসিলাস ম্যাগাটেরিয়াম নামক যে ব্যাকটেরিয়াটা আছে, সে হচ্ছে এদেরকে প্রক্রিয়াজাতকরণে সাহায্য করতেছে। কে? ব্যাসিলাস ম্যাগাটেরিয়াম। ওকে, দেন পরবর্তীটা কি? মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটা? যদিও আমরা এখন অপকারিতা পড়ি নাই, তো এই প্রশ্নটাকে আমরা একটু পরে রাখতেছি। ওকে, দেখো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে কোনটা? মানে মাটিতে নাইট্রোজেন আটকায় রাখতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া গুলা? তাহলে আমরা জানি ওইখানে ছিল হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ছিল। তাহলে এই 3 ধরনের ব্যাকটেরিয়া। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আমাদের সিউডোমোনাস আছে, দেন আমাদের নাইট্রোজেন আমাদের হচ্ছে কে সাহায্য করবে? আমাদের হচ্ছে সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়াটা সাহায্য করবে। দেখো এখানে কিন্তু অ্যাসিটোব্যাক্টার দেওয়া আছে, অ্যাসিটোনা। আমাদের ছিল কি? অ্যাজোটোব্যাক্টার, জেড নট সি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আর নাইট্রোককাসটা কি করতেছিল? নাইট্রোককাসটা হচ্ছে আমাদের নাইট্রিফিকেশনে সাহায্য করতেছিল, মানে অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করতে সাহায্য করতেছিল।
আচ্ছা, তারপর একটা সিকিউ আসছে রংপুর ক্যাডেট কলেজ 2024-এ, প্রকৃতিতে কিছু অণুবীক্ষণিক প্রোক্যারিওটিক জীব রয়েছে। আচ্ছা, তো প্রোক্যারিওটিক জীব, অণুবীক্ষণিক জীব, তো প্রোক্যারিওটিক শব্দটা বলতে আমরা কি বুঝতেছি? আদিকোষী। আর আদিকোষ বললে একটা এক্সাম্পল মাথায় ঘুরবে, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। তো এই প্রথম লাইনটা থেকে আমি বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমাকে মোটামুটি ব্যাকটেরিয়া নিয়ে কিছু বলা হবে। দেন কি বলছে? তাদের আকার, আকৃতি এবং পুষ্টি গ্রহণ পদ্ধতি আলাদা। এখন কি বলছে? তাদের বিশেষ ধরনের প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে তারা নতুন প্রজন্মে তাদের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করে ফেলতে পারে এবং বিভিন্ন কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন তাদের বিশেষ ধরনের প্রজনন পদ্ধতি যদি বলতে যাই, তাহলে মাথায় আসবে কি আমার একটাই কথা, সেটা হচ্ছে কি দ্বিভাজন। এখন দ্বিভাজন ছাড়াও তার বাকি যে প্রজনন পদ্ধতিগুলো আছে সেগুলাও কিন্তু অন্যান্য প্রাণীর তুলনায় খুবই ইউনিক। তার মানে তাদের প্রত্যেকটা প্রজনন পদ্ধতি, সেটা হোক অঙ্গজ, হোক তাদের যৌন অথবা অযৌন, প্রত্যেকটাই হচ্ছে ইউনিক বা বিশেষ বলতে পারি আমরা। এবং তারা বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা আমরা বর্তমানে আমাদের উপকারিতা থেকে দেখে আসছি। তো প্রশ্নটা কি বলছে? উদ্দীপকের জীবটির উপকারী ভূমিকা পালন করো। তাহলে যেটা আমাদের স্লাইডে লেখা আছে, জাস্ট ওইখান থেকে তুমি পয়েন্ট গুলা লিখবা আর একটা করে এক্সাম্পল লিখে দিলেই এটা হয়ে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা, মাত্র যতটুকু দেখলাম। ওকে, তারপরে দেখো আমাদের কি বলছে। আচ্ছা, তো দেখো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা। তো দেখো ব্যাকটেরিয়ার যেরকম অনেক উপকারিতা পড়ছি, সবগুলোর মধ্যে এর কিছু খারাপ দিকও আছে। তো এর খারাপ দিকগুলা কি কি একটু দেখো। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের একদম যেটা কথা, ব্যাকটেরিয়া বলতে আমার মাথায় ঘুরবে কি? ব্যাকটেরিয়া বললে আমার মাথায় ঘুরতে হবে যেটা হচ্ছে খাবার পচায় দেয়। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে কি করে, সে হচ্ছে পচন ধরাইতে সৃষ্টি করতে পারে, মানে পচনশীল জিনিস একটা। তাহলে এই যে সে পচন ধরাবে, আবার হচ্ছে সে কি করে, যদি কোনো একটা জিনিস খাবার মনে করো পচে গেছে বা কোনো একটা খাবার নষ্ট হয়ে গেছে, তার মানে সে খাবারটা একসাথে কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে, তাই? কারণ যে খাবারটা ডিকম্পোজ হয়ে গেছে সেখানে নানা ধরনের অণুজীব তৈরি হয়ে গেছে বা অণুজীব চলে আসছে। এখন খাবারটা পচে গেলে যে শুধুমাত্র এখানে ব্যাকটেরিয়া আসে সেই কথা না, ব্যাকটেরিয়া ছাড়াও এখানে বেশ কিছু ধরনের ছত্রাকও আসতে পারে। তাহলে বিভিন্ন ধরনের অণুজীবও এখানে আসতে পারতেছে। তাহলে এই জিনিসগুলো সহ যদি আমি খাবারটাকে খাই, তাহলে আমার কি হবে? আমি অসুস্থ হয়ে যাব, সহজ কথা। তাহলে ব্যাকটেরিয়া কি করতেছে? সে হচ্ছে খাদ্যদ্রব্য পচায় দিতে পারতেছে, এবং পচায় দিলে ওইখানে বাটোলিন নামক এক ধরনের পদার্থ তৈরি হবে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের বিষাক্ত। এবং তুমি যদি ওইটা খাও, খাওয়ার কারণে তোমার বডিতে কি তৈরি হবে? তোমার বডিতে হচ্ছে বাটোলিজম হবে, মানে বিষক্রিয়া হবে। দেন সেকেন্ড কথা হচ্ছে, কোলিফাজ নামক একজন ব্যাকটেরিয়া, কোলিফাজ না, কোলিফর্ম নামক এক ধরনের ব্যাকটেরিয়া, সে কি করতে পারে? সে হচ্ছে পানিতে, সে হচ্ছে কি করতে পারে? পানিকে খাদ্য অনুপযোগী করে দিতে পারে, পানিকে এরকম নোংরা করে দিতে পারে বা বিষাক্ত করে দিতে পারে। দেন আমরা পড়ছি না মাটির জন্য কি দরকার? মাটিতে হচ্ছে তোমার প্রচুর দরকার নাইট্রোজেনের, যে জন্য আমাদের নাইট্রোজেন সংবন্ধন করে কিছু ব্যাকটেরিয়া। আবার যদি নাইট্রোজেন অ্যামোনিয়া আকারে থাকে, তাকে ভেঙে নাইট্রেট আকারে হচ্ছে জমা রাখে। এখন কিছু ব্যাকটেরিয়া আছে যার মধ্যে হচ্ছে ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে। সে কি করে? সে হচ্ছে মাটির মধ্যে যে নাইট্রেটটা আছে সেই নাইট্রেটটাকে ভেঙে সে হচ্ছে বের করে দেয়, যে মাটি থেকে বের করে দিতেছে বা অন্য যৌগে রূপান্তর করে দিতেছে। এখন যদি নাইট্রেটটা না থাকে মাটিতে, তাহলে কি হবে? আমার মাটিতে নাইট্রোজেন থাকতেছে না। আর নাইট্রোজেন থাকতেছে না, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আমার মাটি উর্বর না। মানে কি করতেছে আমাদের? আমাদের এই হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলা, মানে স্পেসিফিক ভাবে বলতে গেলে নাইট্রোজেন ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স নামক যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া কি করে? মাটির উর্বরতা নষ্ট করে। এবং আরো কি আছে? যেমন ধরো আমাদের আরো কিছু ধরনের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে লোহার পাইপে সে ক্ষত সৃষ্টি করতেছে। লোহার পাইপে ক্ষত সৃষ্টি মানে হচ্ছে লোহার পাইপে সে মরিচা সৃষ্টি করতে পারতেছে বেশ কিছু ব্যাকটেরিয়া। আবার হচ্ছে আমাদের যেমন বায়োটেররিজমের মধ্যে জৈব অস্ত্র তৈরি করা বা বায়োলজিক্যাল উইপেন তৈরি করা, এই ক্ষেত্রেও হচ্ছে কি করে? কিছু ব্যাকটেরিয়া কাজ করতেছে। আবার হচ্ছে আমাদের যানবাহনের দুর্ঘটনায় কাজ করে। কেমনে? ব্যাকটেরিয়া হচ্ছে মনে করো রাস্তাঘাটকে পিচ্ছিল করাই দিতে পারতেছে। সেই কারণে শৈবালের মতো অনেকটা তারা কি করে? তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের অ্যাক্সিডেন্ট করাইতে তারা হচ্ছে হেল্প করতেছে। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। তার মানে এর উপকারিতার অপকারিতা, এর কিছু অপকারিতার সাথে উপকারিতার সাথে হচ্ছে এর কিছু অপকারিতাও আছে।
আচ্ছা, দেন আমাদের কি বলছে এখানে বেশ কিছু রোগের কথা বলছে। এগুলা হচ্ছে কার কারণে হয়? এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। এর মধ্যে দেখো আমাদের যক্ষার যে ব্যাকটেরিয়াটা আছে এটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, যে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়ার নামটা পরীক্ষাতে প্রচুর আসে। দেন হচ্ছে টাইফয়েড, যে আমাদের স্যালমোনেলা টাইফি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এখান থেকে আরো তোমাদের মনে রাখতে হবে যে আমাদের আমাশয় ব্যাসিলাস ডাইসেন্টার্ট, ব্যাসিলাস ডাইসেন্টারটা কি? এটা হচ্ছে আমাদের আমাশয়ের রোগাণু, সরি জীবাণু, জীবাণু না ব্যাকটেরিয়া, আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। দেন কি বলবো ধনুষ্টঙ্কার, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টার্টি, তো সরি টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানিটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ধনুষ্টঙ্কারের আমাদের জীবাণুর নাম, বা ধনুষ্টঙ্কারের যে রোগের যে ব্যাকটেরিয়ার কারণে ধনুষ্টঙ্কার হয় সেটার নাম। এছাড়া তোমাকে এখান থেকে মোটামুটি সবগুলা দরকার নাই। তোমার হচ্ছে যক্ষা, টাইফয়েড, আমাশয়, ধনুষ্টঙ্কার, এর পাশাপাশি কলেরা, যেটা আমরা সামনে বলবো, ভিব্রিও কলেরা, নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, এদের হচ্ছে এই নামগুলো কয়েকটা তোমাকে মনে রাখতে হবে। এখন এটা ছাড়া আমাদের ব্যাকটেরিয়ার কারণে কিন্তু কিছু রোগও হয়, যেগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে দুইটা রোগ, একটা হচ্ছে গনেরিয়া আর একটা হচ্ছে সিফিলিস। তাহলে গনেরিয়া আর সিফিলিস দুইটারও হচ্ছে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের কি আছে, কিছু অন্যান্য প্রাণীতে কিছু রোগ হয়, যেমন গরু মহিষেরও হচ্ছে আমাদের যক্ষা হইতে পারে। দেন হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লাইট রোগটা হইতে পারে। ব্লাইটটা হচ্ছে শুধু আমাদের বইয়ে হচ্ছে একটু পরে আমরা পড়বো ধানের ক্ষেত্রে, কিন্তু ধান ছাড়াও হচ্ছে গমের ব্লাইট রোগ হইতে পারে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে তোমার পাতার মাঝখানে মাঝখানে শুকায় গেছে, সবুজ পাতার মাঝখানে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর রোগের কিছু ব্যাকটেরিয়ার নাম। তাহলে এখান থেকে একবার দেখবা, এখান থেকে সবগুলো আসে না, তো মোটামুটি হচ্ছে যে কয়টা তোমরা দেখবা হচ্ছে এখান থেকে শুধু প্রাণীর গুলাই বেশি প্রয়োজন, আসলে উদ্ভিদের গুলো অতটা আসে না পরীক্ষাতে। জাস্ট একবার তোমরা এটা দেখবা, ঠিক আছে, এই চারটা থেকে। আচ্ছা, দেন এখন আমাদের প্রশ্ন কি করছে, আমাদের একটা এমসিকিউ, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এ, যে নিচের কোন জীবাণু আদিকোষী। আচ্ছা আপু, কিছু জিনিস আমি স্কিপ করতেছি ইচ্ছা করে, সেটার কারণটা হচ্ছে যে এগুলা আসলে তোমাদের পড়াইলে বা তোমাদের হচ্ছে এই জিনিসটা অতটা মাথায় ঢুকবে না এখন। এটা হচ্ছে আলাদা কিছু মেনোমেটিক নিয়ে আপু কিছু ক্লাস দিব, তখন হচ্ছে সেই জিনিসটাকে আরো ইজিলি তোমাদের মাথায় যাতে ঢুকে যায়, সেই জন্য হচ্ছে জিনিসটাকে আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করবো, ঠিক আছে। তাই এই জিনিসগুলো যদি এখন মাথায় না ঢুকতেছে বা আপু স্কিপ করতেছি, সেই জিনিসটাকে হচ্ছে আমরা আলাদা একটা ক্লাস অ্যারেঞ্জ করবো, যেরকম করে আমরা চিত্রের উপর আলাদা আলাদা করে কিছু ছোট ছোট খন্ড ক্লাস নিচ্ছি, ঠিক ওরকম করে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, আমাদের এখানে কি বলছে, নিচের কোন জীবাণুটি আদিকোষী। তাহলে আদিকোষী যদি আমি বলতে যাই, তাহলে আমার মনে রাখতে হবে আমার এখানে যে কোনো একটা জীবাণু আছে, যেটা হচ্ছে কার কারণে হবে, যেটার প্রধান কারণটাই হচ্ছে কি, প্রধান কারণটাই হচ্ছে ব্যাকটেরিয়া। তার মানে ব্যাকটেরিয়া ঘটিত এখানে কোন রোগটা, সেটা আমাকে দেখতে হবে। এখন দেখো এই যে জলাতঙ্ক যে রোগটা, এটা হয় হচ্ছে র্যাবিস ভাইরাসের কারণে, তাই না? তার মানে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। দেন ইনফ্লুয়েঞ্জা, সে নিজে একটা ভাইরাস, যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগ তৈরি করতে পারতেছে। ইনফ্লুয়েঞ্জার কারণে কি হয়, আমাদের সোয়াইন ফ্লু হইতে পারে, বার্ড ফ্লু হইতে পারে, তাহলে এটা হচ্ছে আরেক ধরনের ভাইরাস। দেন আমাদের হচ্ছে ম্যালেরিয়াও হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ, কিন্তু নিউমোনিয়াটা তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছে এই ব্যাকটেরিয়া গঠিত রোগ। তার মানে আমাদের নিউমোনিয়ার জীবাণুটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ওকে, দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কলেরা, আর বাকিগুলা হচ্ছে কি, তারা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। ওকে, তারপরে আমরা একটা সিকিউ দেখবো, চট্টগ্রাম বোর্ড 2023-এর। এখানে কি বলছে, কৃষি ও শিল্প ক্ষেত্রে উদ্দীপকের বি দ্বারা নির্দেশিত অণুজীবের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের বিটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, আর এ হচ্ছে কি, এটা হচ্ছে ফাজ ভাইরাস। তাহলে বি এর আমার হচ্ছে কৃষি আর হচ্ছে শিল্প ক্ষেত্রে আমাকে তার হচ্ছে কি বলছে, তার হচ্ছে আর্থিক গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে কৃষি ক্ষেত্রে যদি দেখতে যাই, তাহলে সে কি করে বলতো? কৃষি ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি, সে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, তাই না? সে কি করে, সে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিভাবে? মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই ক্ষেত্রে সে দুইটা কাজ করতে পারে। প্রথম কথা, সে হচ্ছে কি করে, সে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। সে কি করতে পারে, সে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। দেন সেকেন্ড কথা হচ্ছে সে নাইট্রিফিকেশন করতে পারে।
সে নাইট্রিফিকেশন করতে পারে। তারপরে সে আরো কি করতে পারে, সে হচ্ছে কীট পতঙ্গ নাশ করতে পারে, মানে হচ্ছে সে কীটনাশক হিসেবে কাজ করতে পারে। তাহলে কি পতঙ্গ সে হচ্ছে কি করতে পারে, সে হচ্ছে পতঙ্গ দূর করতে পারে। দেন আরো কি করতে পারে, সে হচ্ছে পশুর খাদ্য তৈরিতে সাহায্য করতে পারে। সে কি করতে পারে, পশুর খাদ্য তৈরিতে সাহায্য করতে পারে। তাহলে এগুলো হচ্ছে তার কৃষি ক্ষেত্রে অবদান। এখন আমাকে কৃষির সাথে কি বলছে, শিল্প ক্ষেত্রে এসে কি কি কাজ করতে পারে। তাহলে শিল্প ক্ষেত্রে সে কি কাজ করে, দেখো শিল্প বলতে আমরা দেখতে পারি, আমরা মোটামুটি শিল্প বলতে মাথায় ঘুরে কি, যে জিনিসগুলাকে আমি হচ্ছে মোটামুটি চাষ করতে পারতেছি বা আমি হচ্ছে তৈরি করতে পারতেছি, তৈরি করার পরে হচ্ছে তাকে আমি বাজারজাত করতে পারতেছি বা বিক্রি করতে পারতেছি, তাই তো। তাহলে এখানে আমার দেখো শিল্পক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারতেছি। প্রথম কথা হচ্ছে আমরা রেগুলার কি খাই, আমরা হচ্ছে চা কফি এই জিনিসগুলা খাচ্ছি, বা অনেকের হ্যাবিট থাকে তারা হচ্ছে একটু ধূমপান করে। এখন এই দুইটার ক্ষেত্রে যে জিনিসগুলা কাজ করতেছে, চা কফি তামাক, তাই না। তাহলে এই চা কফি তামাক এগুলা প্রক্রিয়াজাতকরণে কে সাহায্য করে, এগুলা প্রক্রিয়াজাতকরণে হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়া সাহায্য করবে। দেন এগুলা ছাড়া কি করে, চামড়া শিল্পে দেখো আমরা কিন্তু সবাই হচ্ছে চামড়ার ব্যাগ, তারপরে হচ্ছে চামড়ার জুতা, আরো অনেক কিছু ইউজ করি, কিন্তু আমরা এখানে কিন্তু লোম সহ কোনো চামড়া পাই না। তার মানে এই চামড়াটা থেকে হচ্ছে কি করতে হবে, লোম সরাইতে হবে, তাই না। কি করতে হবে, চামড়া থেকে হচ্ছে লোম সরাই দিতে হবে। তাহলে এই চামড়া থেকে লোম সরানোর কাজটাও করে কিছু ব্যাকটেরিয়া। তাহলে আমরা কোথায় ইউজ করতেছি, চামড়া শিল্পে। এগুলো কিন্তু আমরা আগে পড়ে আসছি, ঠিক আছে, আমি জাস্ট এখানে হেডিং গুলো লিখতেছি। তাহলে কি চামড়া শিল্পে আমরা ইউজ করতে পারি। এন্ড দেন আরো কোন ক্ষেত্রে সাহায্য করতে পারি আমরা এগুলাকে ইউজ করি, সেটা হচ্ছে তুমি চামড়া শিল্প ছাড়াও তুমি হচ্ছে এখান থেকে তুমি পাট শিল্পে এটাকে ইউজ করতে পারো, কারণ পাট গাছ থেকে পাটটাকে আলাদা করার জন্য হচ্ছে কিছু ব্যাকটেরিয়া কাজ করে। তাহলে কি তুমি পাট শিল্পে ইউজ করতে পারতেছো। তুমি কি করতে পারবা, পাট শিল্পে ওকে। দেন হচ্ছে কোথায় ইউজ করতে পারতেছো, পাট শিল্পে। পাট শিল্পে। এছাড়া দুগ্ধ শিল্পে বা হচ্ছে দুগ্ধজাতকরণ প্রক্রিয়াতে, বা কি বলে এটাকে, যে দুধ থেকে দই মাখন দেন ঘোল বা হচ্ছে পনির তৈরিতে কি করা হয়, এই ব্যাকটেরিয়া সাহায্য করছে। তাহলে কি দুগ্ধ শিল্পে বলা যায়। তাহলে এগুলা কি ব্যাকটেরিয়ার শিল্প ক্ষেত্রে আর কৃষি ক্ষেত্রে তার উপাদানগুলা। জাস্ট এখান থেকে যে হেডিং গুলো আছে, হেডিং গুলা থেকে প্রত্যেকটা একটা ব্যাকটেরিয়ার করে এক্সাম্পল দিয়ে দিলে শেষ। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বরিশাল বোর্ড 2023 এখানে এক্স আর ওয়াই দুইটা অণুজীবের কথা বলছে, যার মধ্যে এক্স অণুজীবে কি বলছে, এক্স অণুজীবে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ দুইটার একটা আছে, আর হচ্ছে প্রোটিন বিদ্যমান। তাহলে ডিএনএ অথবা আরএনএ আছে, আবার প্রোটিনও আছে সাথে। এই দুইটার সাথে আমি বুঝতে পারতেছি, দেখে আমি চিনতে পারতেছি এখানে কার কথা বলছে, এখানে হচ্ছে আমার ভাইরাসের কথা বলছে। তারপরে কি বলছে, যে আমার আবার এমন একটা অণুজীবের কথা বলছে যেখানে ডিএনএ ও আরএনএ উভয়ই আছে, এবং তার একটা বিশেষ ধরনের প্রজনন পদ্ধতির কথা বলা হয়েছে বা সংখ্যা বৃদ্ধি পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দ্বিভাজন। এখন এতক্ষণে এসে আমরা কিন্তু ধরে ফেলতে পারতেছি সহজেই যে দ্বিভাজন বলতে আমরা বুঝাইতেছি ব্যাকটেরিয়ার ইউনিক সেই তার হচ্ছে সংখ্যা বৃদ্ধি পদ্ধতি, যেটা কি করতেছে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই অণুজীবটাকে আইডেন্টিফাই করতে পারতেছি। ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, এখন আমাকে কি বলছে, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে উদ্দীপকের ওয়াই অণুজীবের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন দেখো কৃষি ক্ষেত্রে আমরা আগের কোয়েশ্চেনেই লিখছি, তাহলে আমরা এখানে জাস্ট চিকিৎসা ক্ষেত্রে সে কি সাহায্য করে সেটা আমরা একটু যদি দেখতে যাই, তাহলে দেখবা যে তার চিকিৎসা ক্ষেত্রে সে কি করে, সে হচ্ছে আমাদের দুই ধরনের রোগের হচ্ছে সে অ্যান্টিবায়োটিক তৈরি করে। প্রথম হচ্ছে সাবটোলিন, সাবটোলিনের সাথে হচ্ছে সে কি করে, সে হচ্ছে সাবটোলিন নামক সে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতেছে। পাশাপাশি সে কি করে, সে হচ্ছে কলেরা, দেন টাইফয়েড, দেন টাইফয়েড বানান ভুল হয়েছে। ওকে, তার এখানে হচ্ছে কি কলেরা টাইফয়েডের কি করে, সে হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষেধক ঔষধগুলো তৈরি করতেছে। এটা ছাড়া আমাদের একটা অ্যান্টিবায়োটিক আমরা পাচ্ছি যেটার নাম হচ্ছে ডিটিপি।
এটা কাদের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে? সেটা হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার। এদের সে হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতেছে। তাহলে এই জিনিসগুলার প্রতিষেধক বা অ্যান্টিবায়োটিক বা হচ্ছে ওষুধ তৈরি করতে কে সাহায্য করতেছে? ব্যাকটেরিয়া সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে জাস্ট এই জিনিসগুলা একটু লিখে দিলে আমাদের কি ব্যাকটেরিয়ার চিকিৎসা ক্ষেত্রে অবদানটা শেষ। আর কৃষি ক্ষেত্রে হচ্ছে আগের কোয়েশ্চেন থেকে নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রিফিকেশন, কীটনাশক তৈরি আর হচ্ছে কি পশু পাখির খাবার তৈরি। আমাদের ব্যাকটেরিয়ার চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে তার অবদানটা আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো। আচ্ছা, তো পরে আমাদের কি আছে? আমাদের ব্যাকটেরিয়ার ভাইরাসের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। যদি তোমরা প্রথম ক্লাস ঠিকঠাক মতো করো, প্রথম ক্লাসগুলা, তাহলে এতক্ষণে ব্যাকটেরিয়ার ভাইরাসের মধ্যে পার্থক্য চার্ট দেখার প্রয়োজন পড়ার কথা না। তো প্রথমে যদি আমরা বলতে যাই যে চার্টটা না দেখে আমরা চিন্তা করি, ব্যাকটেরিয়া হচ্ছে কি একটা আদিকোষী জীব, আর আমার ভাইরাসটা হচ্ছে কি সে অকোষীয়। তাকে আমি না আদিকোষী বলতে পারতেছি, তাকে না আমি প্রকৃতকোষী বলতে পারতেছি, কারণ তার মধ্যে কি কোনো কোষই নাই। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দেন দ্বিতীয় কথা হচ্ছে ব্যাকটেরিয়াতে একটা সেল পাচ্ছি আমি, সে অকোষীয় এবং তার মধ্যে একটা কোষ আছে। আর ভাইরাস হচ্ছে কি প্রথম থেকেই সে অকোষীয়। তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি পাচ্ছি? ব্যাকটেরিয়ার আকৃতি, ব্যাকটেরিয়া হচ্ছে আকারে একটু বড়, যার কারণে তাকে আমি অনুবীক্ষণে দেখতে পারতেছি এবং ব্যাকটেরিয়াকে আমি কি বলতেছি? আনুবীক্ষণিক। আবার ভাইরাসের কথা যদি বলি, ভাইরাস হচ্ছে আকারে ছোট, এই জন্য তাকে দেখতে গেলে আমাকে একটু শক্তিশালী অনুবীক্ষণের দিকে যাইতে হইতেছে, এই জন্য ভাইরাস কি সে হচ্ছে অতি আনুবীক্ষণিক। আবার যদি আমরা এখন তার জেনেটিক উপাদানের মধ্যে আসি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে তার ডিএনএ ও আরএনএ দুইটাই থাকে। যেখানে ভাইরাসকে আমি ক্লাসিফাই করতেছি ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস হিসেবে, মানে তার মধ্যে জেনেটিক উপাদান হিসেবে যে কোনো একটা জিনিস থাকবে, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে। তারপরে দেখো, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের তার কোনো প্রজননের জন্য বা সংখ্যা বৃদ্ধির জন্য কারোর উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে না। কিন্তু ভাইরাসকে অবশ্যই একটা সজীব মাধ্যম প্রয়োজন পড়তেছে, যে সে সজীব মাধ্যম পাইলে তখনই সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে। যেমন T2 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে তার হচ্ছে সংখ্যা বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে হইতেছে, তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে। এই জন্য ব্যাকটেরিয়াকে আমরা কি বলতেছি? সে হচ্ছে স্বাধীন, আর ভাইরাসটা হচ্ছে পরাধীন। আবার ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে কি সে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, তাকে তার হচ্ছে অস্তিত্ব, তার হচ্ছে উপস্থিতি প্রমাণ করার জন্য আরেকটা মানুষের উপরে বা আরেকটা পোষকের উপরে নির্ভরশীল হইতে হইতেছে, যেখানে ব্যাকটেরিয়ার তার উপস্থিতি প্রমাণের জন্য কারোর উপরে নির্ভরশীল হইতে হইতেছে না। তারপরে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি তার যেহেতু কোষ আছে, তার মানে তার বিপাক্রিয়া আছে। ভাইরাস যেহেতু অকোষীয়, তার কি বিপাক্রিয়া নাই। তাহলে এখান থেকে এরকম করে আমরা অনেকগুলো অপশন লিখতে পারছি, যেগুলো এখানে আমার অলরেডি লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা আশা করি তোমরা এতক্ষণে সবাই বলে ফেলতে পারবা, লিখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের পরের প্রশ্ন কি? যে একই পরিবারে দুই ভাই অসুস্থ, বড় ভাইয়ের অনেক জ্বর এবং রক্তে প্লাটিলেট ভীষণ হ্রাস পেয়েছে। প্লাটিলেট হ্রাস পাইছে মানে কি? প্লাটিলেট হ্রাস পাইছে মানে তার কি হয়েছে? তার হয়েছে ডেঙ্গু। যেহেতু জ্বর আসছে এবং তার প্লাটিলেট কমে গেছে বা তার অনুচক্রিকা কমে গেছে। তারপরে কি বলছে? ছোট ভাই ক্রমাগত বমি করতেছে, চাল ধোয়া পানির মতো মলত্যাগ করতেছে। এই যে চাল ধোয়া পানির মতো মলত্যাগ করতেছে, এটা হচ্ছে একটা রোগের লক্ষণ, যার নাম হচ্ছে কলেরা। আর এই কলেরা কার রোগ? কলেরা হচ্ছে কিসের কারণে হয়? এই কলেরা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়। তাহলে ডেঙ্গু হয় ভাইরাসের কারণে। কোন ধরনের ভাইরাস? ফ্লাবি ভাইরাসের কারণে হয়। আর ভিব্রিও কলেরি গোত্রের ব্যাকটেরিয়ার কারণে হয় কি? এই কলেরাটা। তাহলে এখানে আমাকে কি বলছে প্রশ্নে? দুই ভাইয়ের রোগের জীবাণুর মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমাকে কি করতে হবে? ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য লিখতে হবে। তাহলে এইটা ঠিক আছে, তো আশা করি এটা লিখতে পারবা। তাই এটা হচ্ছে আমি SW লিখে দিচ্ছি, বাট এটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, তোমরা জাস্ট এটা লিখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়া তো পড়লাম আমরা, তো ব্যাকটেরিয়ার অপকারিতা পড়ছি। এখন সেই অপকারিতা থেকে আমরা স্পেসিফিক করে দুইটা রোগকে পিক করে নিয়ে আসবো, একটা হচ্ছে গাছের হবে আর একটা হচ্ছে মানুষের হবে। এখন গাছের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ব্লাইট রোগটা হয়। এই ব্লাইট রোগটা কি করে? এই ব্লাইট রোগটা যদি তুমি সংজ্ঞা দেখতে যাও, তাহলে হচ্ছে ধানের ব্লাইট রোগ বাদ দিয়েই এই ব্লাইট রোগটা হচ্ছে তোমার কোনো সজীব কোনো একটা জিনিসকে সে টার্গেট করবে। সে কি করবে? সে হচ্ছে সজীব কোনো একটা জিনিসকে টার্গেট করবে। মনে করো এটা হচ্ছে আবার একটা ধান পাতা, তুমি চিন্তা করে নাও। এই ধান পাতাটা হচ্ছে সে প্রথমে সুন্দর ছিল, কিন্তু যখন তার ব্লাইট রোগ হবে, ওই মোমেন্টে কি করবে? ব্লাইট রোগ হইলে সে হচ্ছে এই পাতাটার মাঝখানে হচ্ছে ছোপ ছোপ পড়ে যাবে, মানে এই জায়গাটুকু হচ্ছে তার শুকায় যাইতে থাকবে।
এই জায়গাগুলো কি করবে, তার হচ্ছে শুকায় যাইতে থাকবে আস্তে আস্তে করে। তো কি কোন একটা জায়গার পাতাগুলো শুকায় গেছে মানে কি সেই জায়গার কোষগুলা মারা গেছে, তাই না? এখন এই ব্লাইট রোগটা হইলে হচ্ছে আমাদের এই রকমই পাতাগুলা হচ্ছে মাঝখান থেকে শুকায় যাবে। এখন শুধু যে পাতা শুকাবে কথাটা এরকম না, এখানে অনেকগুলা জিনিস শুকাইতে পারে। এই ব্লাইট রোগটা হইতে পারে বা আক্রমণ করতে পারে হচ্ছে উদ্ভিদের প্রথম কথা পাতাতে, দ্বিতীয় কথা হচ্ছে কাণ্ডে অথবা ফুলে। এই তিনটা জায়গাতে হচ্ছে ব্লাইট রোগটা হইতে পারে, মানে এই তিনটা জায়গার মাঝখানের কোষগুলা হচ্ছে সে নষ্ট করে ফেলতে পারতেছে। এবং এই ব্লাইট রোগটা হবে কোন কোন গাছের ক্ষেত্রে, হয় ধানের ক্ষেত্রে হইতে পারে অথবা ভুট্টার ক্ষেত্রে হইতে পারে। তাহলে ধান, গম, ভুট্টা এই রোগগুলার ক্ষেত্রে, এই গাছগুলার ক্ষেত্রে ব্লাইট রোগটা হইতে পারে। আমার বইয়ে আলোচনা করছে হচ্ছে ধান নিয়া। এখন এই যে ব্লাইট রোগটা এটা কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এটা হচ্ছে আমার জ্যান্থোমোনাস ওরাইজি নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কি হবে, আমার এই পাতার মাঝখানের কোষগুলা হচ্ছে কি মারা যাবে। এখন এটা কোন ধরনের ব্যাকটেরিয়া থাকবে, দেখো ব্যাকটেরিয়ার যদি আমরা আদর্শ গঠন যখন পড়ছি তখন দেখছি ব্যাকটেরিয়ার হচ্ছে মেইনলি আমরা তিনটা আবরণ পড়তে পারি, বলতে পারি যে প্রথম হচ্ছে তার কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির উপরে তার কোষ প্রাচীর আছে। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল নামক আরেকটা আলাদা আবরণ থাকে যেটাকে স্লাইম স্তর বলা হয়। এখন এই যে আমাদের জ্যান্থোমোনাস ওরাইজি নামক যেই ব্যাকটেরিয়াটা আছে তার হচ্ছে এই ক্যাপসুলটা থাকে না, তার কি করে না এই ক্যাপসুলটা থাকে না, তার শুধু কোষ প্রাচীর আর কোষ ঝিল্লিটাই থাকতেছে। আবার তার হচ্ছে কি চলনাঙ্গ হিসেবে কি থাকতেছে, শুধুমাত্র একটা ফ্লাজেলা থাকতেছে। তার মানে এটা কি, এটা হচ্ছে মনোট্রিকাস। এটা কোন ধরনের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মনোট্রিকাস ব্যাকটেরিয়া, মানে একটা ফ্লাজেলা আছে। আর ডাইট্রিকাস কি ছিল, যে দুইটা ফ্লাজেলা আছে। তাহলে ওই ক্লাসিফিকেশন হিসেবে আমি একে বলতে পারতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মনোট্রিকাস ক্লাসিফিকেশনের ব্যাকটেরিয়া। পাশাপাশি সে হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মানে যদি আমি তাকে রঞ্জন পরীক্ষাতে নিয়ে যাই তাহলে হচ্ছে সে কোনো ধরনের রং ধারণ করবে না। সে হচ্ছে আমাদের হচ্ছে মনোট্রিকাস ব্যাকটেরিয়া, আবার হচ্ছে সে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, তারপরে দেখো এই রোগের রোগাক্রমণ কিভাবে হবে। প্রথম কথা হচ্ছে এই রোগটা ছড়ায় হচ্ছে বীজের মাধ্যমে, মেইনলি হচ্ছে বীজের মাধ্যমে ছড়ায়, অথবা অন্য আরেকটা গাছ থেকে হচ্ছে একটা গাছে ছড়াইতে পারতেছে। তার মানে যদি তুমি ব্লাইট রোগ আক্রান্ত যদি কোনো ধরনের বীজ নিয়ে তুমি সেই বীজটাকে চাষ করো তাহলে হচ্ছে কি হবে, তোমার এই রোগটা হইতে পারে। এখন যেহেতু ধান গাছের ব্লাইট রোগ, তার মানে যদি অন্য আরেকটা খড় মানে কি শুকনা কোনো একটা যদি ধান গাছ যদি সেটার মধ্যে যদি ব্লাড রোগের জীবাণু থাকে তাহলে সেখান থেকে আক্রান্ত হইতে পারে, অথবা আশেপাশের গাছ থেকে। ঠিক আছে, তাহলে এটা হইলে কি হবে, এটা হইলে হচ্ছে মেইনলি এই ব্লাইট রোগটা হচ্ছে ধান গাছের মূলের অভ্যন্তরে যাবে। সেখানকার যেই পানি চলাচলের যে অঞ্চলটা আছে, পানি চলাচল করতে কোন পরিবহন টিস্যু সাহায্য করে, জাইলেম। আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। ঠিক আছে, জাইলেম কি করে, পানি পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। এই দুইজনই তো হচ্ছে আমাদের পরিবহন তন্ত্র গঠন করতেছে, তাই না, উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে প্রাণী প্রবাহ, এই গাছের ভিতরে গিয়ে জাইলেমের যে প্রবাহটা ছিল বা পানি প্রবাহ যেটা ছিল সেটাকে সে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হবে, গাছটা হচ্ছে মারা যাবে। এখন যদি পানি প্রবাহ না হয় তাহলে তার পুষ্টি উপাদান বন্ধ, পুষ্টি উপাদান বন্ধ হইলে কি হবে, তার সেলগুলা মারা যাবে। তাহলে এখানে এই জিনিসটা কি বিস্তারিত করে বলছে, আমরা সহজে এটাকে দেখলাম। এখন তার রোগের লক্ষণ, তো আমরা যখন সংজ্ঞার কথা বলছি তখনই দেখছি যে যদি এই রোগটা হয় তাহলে হচ্ছে তার কোষগুলা মারা যাবে। কোষগুলা মারা গেলে তখন কি হবে, তার মাঝখানে শুকায় যাবে। তাহলে এটা একটা লক্ষণ। এখন শুকায় যাওয়ার আগে কি হবে, সেই জায়গাগুলাতে হচ্ছে একটু স্যাঁতসেঁতে থাকবে, একটু পানি পানি হয়ে থাকবে। এটা জিনিসটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, মোটামুটি তো হচ্ছে আমরা সবাই শাক পাতা খাই। তো তুমি মনে করো আগের দিন তোমার আব্বু বাজার থেকে হচ্ছে লাল শাক নিয়ে আসলো। এখন তুমি বা তোমার আম্মু দুইজনের যে কোনো একজন, মনে করো তোমার আম্মু তোমাকে বলছে যে মনে করো তুমি হচ্ছে এটা ফ্রিজে নিয়ে ঢুকায় রাখবা। এখন তুমি মোবাইল টিপতে টিপতে ভুলে গেছো এই লাল শাকটাকে ফ্রিজের মধ্যে ঢুকাইতে। এখন লাল শাকটা ছিল কোথায়, পলিথিনের ভিতরে। এখন আগের দিন রাতে রাখছো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা এখানকার বেশ কিছু পাতা হচ্ছে একটু পানি পানি হয়ে একদম পচে গেছে। এখন আমাদের জিন্দা ধান গাছের ক্ষেত্রে হচ্ছে ওই কাহিনীটা হয়ে যাবে যে তার বিভিন্ন জায়গাতে পাতাগুলো হচ্ছে এরকম নষ্ট হয়ে গেছে, একটু স্যাঁতসেঁতে হয়ে পানি পানি হয়ে। তাহলে ব্লাইট রোগের হচ্ছে একটা লক্ষণ এটা। দেন আস্তে আস্তে করে কি হবে, তার হচ্ছে পাতাগুলো টোটালি মরে যাবে। এখন যখন পাতাগুলো মরে যাবে তখন কি করবে, এই যে আমাদের স্যাপ্রোফাইটিক নামক একটা ছত্রাক এখানে আক্রমণ করবে। যখন সে পানি পানি ভিজা ভিজা অবস্থায় যাবে, এই স্যাপ্রোফাইটিক ছত্রাকটা হচ্ছে এই জায়গাটাকে টোটালি শুকায় যেতে সাহায্য করবে।
এখন এই রোগাক্রান্ত হইতে সময় লাগে কতদিন, যে তার থেকে প্রথমে লাগানোর 1 থেকে 3 সপ্তাহের ভিতরে এটা আক্রান্ত হইতে পারে, আর এর মাঝখানে হচ্ছে তার লক্ষণটাও প্রকাশ পাবে। আর যদি আক্রমণ বেশি হয়ে যায়, বেশি পরিমাণের পাতা, বা যদি হচ্ছে বেশি পরিমাণের পাতা, মনে করে একটা গাছের মধ্যে 10টা পাতা আছে, 7টার মধ্যে আক্রান্ত হয়ে গেছে, গাছটা হচ্ছে একদম মারা যাওয়ার অবস্থায় চলে যাবে। এখন যদি এই রোগটা হইলে কি করতে হবে, তোমাকে এখান থেকে হচ্ছে সুন্দর মতো গাছগুলাকে সরাই দিতে হবে, কারণ তুমি এটাকে আর ঠিক করতে পারবে না। এখন যদি তোমার একটা গাছে হয়, সেই গাছটাকে যদি তুমি না সরাও, তাহলে বাকি গাছগুলোতে হয়ে যাবে। এখন এটাকে প্রতিরোধ কিভাবে করব? প্রতিরোধ করার জন্য আগে তার লক্ষণ বা তার কারণটা জানতে হবে। কারণটা আমরা জানলাম যে বীজ থেকে এই রোগটা ছড়াবে। তাইলে আমাকে যখন বীজ আমি বপন করব, বা আমি যখন ধান গাছ লাগাবো, তখন আমাকে এটা শিওর হইতে হবে যে যেই বীজটা আমি লাগাচ্ছি সেই বীজটাতে আমার এই ব্লাইট রোগ নাই। তো এইটাকে যদি মনে করো তুমি এখন শিওর হইতে পারতেছো না, তো তুমি কি করবা? তুমি হচ্ছে কিছু জিঙ্ক সালফেট আর হচ্ছে ব্লিচিং পাউডার, দুইটাকে হচ্ছে একসাথে মিলায় একটা মিশ্রণ তৈরি করবা। সেই মিশ্রণটা দিয়ে তোমার বীজগুলো ধুয়ে দিবা। যদি ধোও, তাহলে হচ্ছে এটার যে ব্লাইট রোগের জীবাণুটা আছে সেটা অনেকাংশেই চলে যায়। এটা ছাড়াও হচ্ছে কপার জাতীয় কিছু জিনিস বা অন্যান্য কিছু কীটনাশক ইউজ করা হয়। আবার হচ্ছে জমিকে হচ্ছে খুব ভালোভাবে শুকায় নিতে হয়, ইউরিয়া জাতীয় সারগুলো ইউজ করতে হয়, বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নাইট্রোজেন জাতীয় সার হচ্ছে তুমি কম ইউজ করবা। তারপরে হচ্ছে যদি গাছ যদি রোগাক্রান্ত হয়ে যায়, তখন হচ্ছে তোমার ব্লিচিং পাউডারের উপরে রাখতে হবে জমিটাকে। তাহলে এইগুলা হচ্ছে কি আমার এই রোগ প্রতিরোধের একমাত্র ওয়ে। আরেকটা কথা হচ্ছে, এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে এই ব্লাইট রোগের লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ, এগুলো জীবনে পরীক্ষাতে আসে না। ঠিক আছে, আজ পর্যন্ত আসে নাই, জাস্ট একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন কারণে এই রোগটা হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে জীবাণুর নাম কি। ঠিক আছে, যেটা হচ্ছে জ্যান্থোমোনাস ওরাইজি। ওকে, এখন একটা হচ্ছে আমরা গাছের রোগ পড়ছি, এখন পড়বো হচ্ছে মানুষের রোগ। তাহলে মানুষের ক্ষেত্রে কলেরা রোগ হয়, আর এই কলেরা রোগের জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। আর এটা হচ্ছে কি ভিব্রিও গোত্রভুক্ত। আর ভিব্রিও যে গোত্রভুক্ত ব্যাকটেরিয়া গুলো আছে, তারা দেখতে কিরকম? তারা হচ্ছে কমার মতো দেখতে। এখন দেখো, এটা হচ্ছে কি একটা ফ্লাজেলায় থাকে, এটা হচ্ছে কি থাকে, এটা হচ্ছে একটা ফ্লাজেলা থাকে, তার মানে এটা হচ্ছে একটা মনোট্রিকাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, আবার এটাও কি, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর এটা কি আবিষ্কার করছে? রবার্ট কক সর্বপ্রথম এর জীবাণুটা আবিষ্কার করছে। এখন এই জীবাণুটা আক্রমণ করে কোথায়? তার রিসেপ্টর সাইটটা থাকে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মিউকাসে। এখন চিন্তা করো, কলেরা রোগের ক্ষেত্রে আমরা দেখছি যে রোগীর কি হয়, চাল ধোয়া পানির মতো সে মলত্যাগ করে, তার মানে তার খাদ্য পরিপাকে কোনো একটা ঝামেলা হচ্ছে, তাই না? তাহলে এই রোগের জীবাণুটা আক্রমণ করবে এরকম জায়গাতে, যে জায়গাতে তোমার খাদ্য পরিপাক হইতেছে বা খাদ্য কিছু পরিমাণে শোষণ হচ্ছে। এখন ক্ষুদ্রান্ত্র হচ্ছে সেই জায়গা যেখানে তোমার খাদ্যের অলমোস্ট 90% জিনিস, বা 100, তুমি বলতে পারো 99% জিনিসই হচ্ছে এখানে সম্পূর্ণ চূড়ান্ত পরিপাক হবে, একদম পুরো হচ্ছে তোমার কাইমে পরিণত হয়ে যাইতেছে। তাহলে তোমার এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে গিয়া যদি সে আক্রমণ করে, তার মানে তোমার পরিপাকে সে ঝামেলা লাগাবে। এবং ওইখানে সে কি করে, সে হচ্ছে কলেরাজেন নামক একটা উপাদান, সে হচ্ছে সেখানে একটা বিষ সে হচ্ছে নিঃসরণ করতেছে। যে বিষ নিঃসরণের কারণে ওইখানে খাদ্য যা পরিপাক হইতে আসে, তা অপরিপাক অবস্থাতে অথবা সে হচ্ছে অপ্রস্তুত অবস্থাতে সে হচ্ছে মল আকারে বডি থেকে বের হয়ে যাইতেছে। যেটার কারণ কি, যেটার কারণই হচ্ছে, বা যেটার ফাইনাল রেজাল্টই হচ্ছে কি, তোমার এই যে এই চাল ধোয়া পানির মতো মলত্যাগ হইতেছে। তাহলে কলেরার ক্ষেত্রে এখানে মেইনলি হচ্ছে কলেরাজেন নামক একটা এন্টেরোটক্সিন থাকে, যেটা হচ্ছে আমাদের কলেরার যেই ভিব্রিও কলেরি যে জীবাণুটা আছে, সেটা হচ্ছে যখন আমাদের ক্ষুদ্র অন্ত্রের মিউকাসে গিয়ে আক্রমণ করবে, তখন হচ্ছে এই এন্টেরোটক্সিনটা হচ্ছে নিঃসরণ হইতে থাকবে, আর খাদ্য পরিপাকে ঝামেলা লাগবে। এখন দেখো, এখানে কলেরা রোগের লক্ষণের কথা কি বলছে। তার মানে আমরা যেটা বলতেছি, প্রথম থেকেই বলছি যে এখানে হচ্ছে রোগীর আমাদের পাতলা পায়খানা থাকবে, তার এর সাথে কি থাকবে, তার হচ্ছে বমি থাকবে, মানে ডায়রিয়ার চূড়ান্ত অবস্থা, সাথে তার বমি থাকবে। এখন তার এখানে কি হইতেছে, চিন্তা করো, তার যদি বারবার বারবার তার হচ্ছে ওয়াশরুম পাইতেছে আর তার বমি হইতেছে, তার মানে তার বডি থেকে এক্সেস পরিমাণের পানি বের হয়ে যাইতেছে। তাহলে তার কি হবে, তার হচ্ছে ডিহাইড্রেশন হবে। এটা ছাড়াও নর্মালি জ্বর হইলে কি হয়, বডির টেম্পারেচার বেড়ে যাইতেছে। তো আমরা যেটা ডেঙ্গু আর ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখছি, যে 105 থেকে হচ্ছে 103 থেকে হচ্ছে 105 ডিগ্রি, না সরি, ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে 104 থেকে 106 ডিগ্রি, আর ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকছে। কলেরার ক্ষেত্রে হয় হচ্ছে উল্টা, এখানে হচ্ছে তোমার বডির যে নর্মাল টেম্পারেচার, যেটা হচ্ছে আমরা বলি 98 ডিগ্রি ফারেনহাইট, সে 98 ডিগ্রি ফারেনহাইট থেকে সে কমে গিয়ে হয়ে যাবে 95 থেকে 96 ডিগ্রি ফারেনহাইট, মানে তার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে, পাশাপাশি তার বারবার বমি হইতেছে। দেন হচ্ছে তার পানি যেহেতু বডি থেকে প্রচুর বের হয়ে যাইতেছে, সেটার কারণে তার কি হবে, তার ঘন ঘন পানির পিপাসা পাবে। আর কি হবে, তার খিঁচুনি দেখা দিতে পারে, অথবা রোগীর কি হবে, রক্তচাপ আর তাপমাত্রা অনেক
অনেক পরিমাণে কমে যাইতেছে। এটা ছাড়াও তার চোখ বসে যাবে, তার হচ্ছে বডি থেকে যেহেতু পানি বের হয়ে যাইতেছে, তার মানে তার পুষ্টি উপাদানগুলো বের হয়ে যাইতেছে। এই কারণে কি হবে, তার বডি হচ্ছে হালকা একটু পেল কালার হওয়া শুরু করবে, মানে হচ্ছে একটু বিবর্ণ কালার হওয়া শুরু করে দিবে, মানে হচ্ছে রংহীন কি বলা যায় এটাকে, নেতায় যাইতেছে টাইপের বডি। আর কি হবে, এখন যেহেতু তার বডি থেকে পানি আর ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট বলতে হচ্ছে তার বডি থেকে যে আয়ন গুলা ছিল, আমার বডিতে কোন কোন আয়ন ঘুরে, প্রথম কথা ক্যালসিয়াম ঘুরবে, দ্বিতীয় কথা হচ্ছে পটাশিয়াম ঘুরবে, তিন নাম্বার হচ্ছে ক্লোরাইড আয়ন ঘুরবে, আর সোডিয়াম ঘুরবে। এখন যখন তার কলেরা হবে, মানে ডায়রিয়ার এক্সেস পরিমাণের হইতেছে, তার মানে তার বডি থেকে গণহারে বের হওয়া শুরু করে দিবে সোডিয়াম আয়নটা। এখন আমাদের বডিতে সোডিয়াম আয়নটার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ সে হচ্ছে আমাদের বডির অনেকগুলা মেকানিজমকে কন্ট্রোল করতেছে। এখন যদি সোডিয়াম আয়নটাই বের হয়ে যাওয়া শুরু করে, তার মানে আমার বডিতে যেই নর্মাল যে সোডিয়াম যে মেকানিজম গুলাকে কন্ট্রোল করতো বা যে কাজগুলা করতো, সেগুলো বাধা প্রাপ্ত হবে। সোডিয়ামের একটা কাজ ছিল হচ্ছে সে রক্তের যে প্লাজমা প্রোটিন গুলা ছিল সেগুলাকে সে নিয়ন্ত্রণ করবে, বা ক্যালসিয়াম আয়ন সেইগুলা হচ্ছে কি, সে কি করবে, সে হচ্ছে প্লাজমা প্রোটিন গুলাকে নিয়ন্ত্রণ করবে। এখন তারা যেহেতু বেরি হয়ে যেতেছে দেহ থেকে, তার মানে প্লাজমা প্রোটিন গুলাকে নিয়ন্ত্রণ করার আর কেউ নাই, তার মানে রক্তের তখন কি প্লাজমা প্রোটিন গুলো অনেক বেড়ে যাবে। আর এটা বেড়ে গেলে কি হবে, রুগীর হচ্ছে নানান ধরনের হেলথ কন্ডিশন গুলা হচ্ছে কি করবে, হেলথ কন্ডিশনের যে ব্যালেন্সড অবস্থা ছিল সেটা ধ্বংস হওয়া শুরু করবে। এর ফলে রুগীর একদম ফাইনাল স্টেজে গেলে মৃত্যুও হইতে পারে। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি রোগীর কলেরা রোগের লক্ষণ। এখন এই কলেরা রোগ হইলে তুমি কি করবা, এই কলেরা হইলে হচ্ছে তোমার হচ্ছে এটার প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। তো এটার প্রতিষেধক জিনিসটা কি, এটার প্রতিকার কিভাবে করতে হবে, কোন ডায়রিয়া জনিত রোগ হইলে তোমার কি খাওয়ানো হয়, তোমার হচ্ছে স্যালাইন খাওয়ানো হয়। এখন আমরা যেটা বলি ওর স্যালাইন যেটা খাই, এটার পূর্ণরূপ কি, এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন স্যালাইন। তোমার পানি বের হয়ে যাওয়ার কারণে তোমার বডিতে কি হচ্ছিল, ডিহাইড্রেশন হচ্ছিল, তাই না, যে পানি বের হয়ে যাইতেছে, পানি কমে যাইতেছে, তুমি স্যালাইন খেয়ে কি করবা, তুমি হচ্ছে রিহাইড্রেশন করবা, মানে তোমার বডিতে পুনরায় পানি হচ্ছে ইনটেক করতেছো। এছাড়াও তোমার কি করবে, তোমার যদি রোগী মুখে খাবার যদি গ্রহণ করতে না পারে, একদম খুব খারাপ কন্ডিশনে চলে গেছে, তখন হচ্ছে কি করা হয়, তাকে হচ্ছে আইবি ফ্লুইড বা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস ফ্লুইড হচ্ছে তাকে ইনজেক্ট করা হয়। যেমন হচ্ছে স্যালাইন যে ইনজেক্ট করা হয়, যে বিভিন্ন ধরনের পাইপের মাধ্যমে বডিতে ঢুকানো হয়, ওইভাবে হইলেও তার বডিতে হচ্ছে কি করতে হবে, এই স্যালাইনটাকে ঢুকাইতে হবে। তো ঢুকাইলে কি হবে, এটা ছাড়াও হচ্ছে যদি রোগী খাইতে পারে, তাহলে সে হচ্ছে তাকে বিভিন্ন ধরনের ফলের জুস, ডাবের পানি, ওইগুলোর উপরে খাওয়ানোর উপরে রাখতে হবে, মানে তাকে হচ্ছে যে কোনো ভাবে তার বডিতে পানি ঢুকাইতে হবে, কারণ যেহেতু পানিটা তাদের বডি থেকে বের হয়ে যাইতেছে। এটা হচ্ছে কি তার প্রতিকার। এখন দেখো আমরা আমাদের সিকিউ সলভ করি, তো আশা করি এটা হচ্ছে আমাদের আজকের। আচ্ছা, আরেকটা আছে, দেখো এখানে কি বলছে, রাজশাহী ক্যাডেট কলেজ 2024, নিশাত পরিষ্কার পানি পান করে না, একদিন তার তীব্র ডায়রিয়া আর বমি হওয়া শুরু হইলো, তার শরীরে পানি শূন্যতা দেখা দিল। এখন নিশাতের রোগ সৃষ্টিকারী অণুজীবটি শুধু ক্ষতিকরই নয়, কিছু কিছু আমাদের দেহের জন্য খুবই উপকারী। এখন দেখো তার যেহেতু তীব্র ডায়রিয়া আর বমি শুরু হয়েছে অপরিষ্কার পানি খাওয়ার কারণে, মানে পানিবাহিত রোগ হয়েছে, আর তীব্র ডায়রিয়া আর বমি এটা ইন্ডিকেট করতেছে কোন রোগকে, আমরা জানি কলেরাকে, কারণ কলেরা, টাইফয়েড, ডায়রিয়া এরা হচ্ছে কি, এরা হচ্ছে পানিবাহিত রোগ, অপরিষ্কার পানির কারণে হবে। তাহলে এই কলেরাটা হচ্ছে কার কারণে, এটা হচ্ছে ভিব্রিও কলেরি নামক একটা ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুর কারণে। তাহলে এটা হচ্ছে নিশাতের রোগ সৃষ্টিকারী অণুজীব কে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া কি করে, দেখো ব্যাকটেরিয়া কিন্তু উপকারিতা অপকারিতা দুইটাই আমরা পড়ে আসছি, তার মানে ব্যাকটেরিয়া কিছু খালি খারাপ কাজই করে না, খারাপ কাজের সাথে সাথে ব্যাকটেরিয়া কি করে, বিভিন্ন ধরনের ভালো কাজও করে। তাহলে আমরা জাস্ট উপকারিতা গুলাকে এখানে লিখে দিব, কৃষি ক্ষেত্রে কি করে, চিকিৎসা ক্ষেত্রে কি করতেছে সেটা। তাহলে এটার উত্তর কি হবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। তাহলে এটা হচ্ছে কি করবা, এটা হচ্ছে তোমাদের HW থাকলো, যেহেতু এটা আমরা পড়ে ফেলছি। ওকে, তো আমরা আমাদের একদম লাস্ট কোয়েশ্চেনটা দেখি, সেটা কি, সেটা হচ্ছে PRQ দুই ধরনের অণুজীব, পিতে কোনো অঙ্গাণু নেই, কিউতে শুধু রাইবোজোম নামক অঙ্গাণু বিদ্যমান। এখানে আমাকে বলছে কিউ নির্দেশিত অণুজীবের একটা গঠনিক চিত্র আঁকতে। তাহলে কিউটা কি বলছে, রাইবোজোম নামক অঙ্গাণু শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা কোথায় আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে হবে। তাহলে ব্যাকটেরিয়ার চিত্র কি, দেখো এটা যদিও আজকে ক্লাসের টপিক সম্পর্কিত ছিল না, তাহলে আমরা এটা তবুও একবার রিক্যাপ করে ফেলি। ব্যাকটেরিয়ার প্রথমেই কি থাকে, ব্যাকটেরিয়ার হচ্ছে প্রথমে যদি তুমি দেখতে যাও, তার থাকবে হচ্ছে একটা কোষ
ঝিল্লি থাকবে। এখন ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি তার একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিটা একটু ভিতরের দিকে গিয়ে সে হচ্ছে হালকা একটা কুচুমুচু একটা অবস্থা তৈরি করে ফেলতেছে, মানে সে হচ্ছে হালকা একটা এক্সটেনশন তৈরি করতেছে তার ভিতরে। এই জিনিসটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি হচ্ছে আমরা মেসোসোম। তাহলে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিটাই ভিতরের দিকে গিয়ে কি হয়ে যাইতেছে, মেসোসোম হইতেছে। এখন ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, উদ্দীপকে বলা আছে রাইবোজোম আছে। এখন রাইবোজোম আছে তার মানে কি, সে হচ্ছে আদিকোষী। এটা হচ্ছে কি, তার রাইবোজোম আছে। রাইবোজোম ছাড়া তার মধ্যে তুমি কি পাবা, আমরা জানি ব্যাকটেরিয়ার মধ্যে দুই ধরনের, আমি দুইটা ডিএনএ পাবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল দুইটা পাবো, একটা হচ্ছে আমি এখানে বড় একটা ক্রোমোজোম পাইতেছি, আর একটা পাচ্ছি হচ্ছে তার ছোট্ট একটা প্লাজমিক ডিএনএ, যেটা দিয়ে আমি হচ্ছে রিকম্বিনেশনের কাজগুলা করি। এখন এটা ছাড়াও তার মধ্যে আর কি থাকবে, তার মধ্যে বিভিন্ন ধরনের ভলিউটিন কণা থাকবে, তারপর হচ্ছে কিছু ছোট ছোট তৈলবিন্দু থাকবে। আর এই পুরা জিনিসগুলো কোথায় ছড়ায় থাকবে, এই পুরা জিনিসগুলো হচ্ছে ছড়ায় থাকবে হচ্ছে আমার সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে সাইটোপ্লাজমটা মার্ক করে দিব। এখন তার তো এটা কোষ ঝিল্লি জিনিসগুলাকে আমি আঁকছি, তাই না? এই পুরাটা হচ্ছে আবরণটা কোষ ঝিল্লি। তার এই কোষ ঝিল্লি থেকে হচ্ছে তার প্রধান চলনাঙ্গ গুলা বের হয়ে যাবে। তার চলনাঙ্গ কি, তার চলনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। তাহলে কোষ ঝিল্লি থেকে হচ্ছে তারই ফ্লাজেলা গুলা বের হইতে থাকবে, যেটা হচ্ছে একটু বাঁকা বাঁকা। ওকে, এখন ফ্লাজেলা ছাড়া তার যদি কোনো জায়গাতে আটকায় থাকতে হয় খাদ্য গ্রহণের জন্য অথবা প্রজননের জন্য, তখন কি করতে হবে, তাকে একটা জায়গাতে আটকাইতে হবে এই পিলির মাধ্যমে। তাহলে এটা হচ্ছে কি একদম লম্বা যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার পিলি। এখন ব্যাকটেরিয়ার কিন্তু আমরা জানি কোষ প্রাচীর আছে, যেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত। সেটা কই থাকবে, এই কোষ ঝিল্লির উপরে থাকবে হচ্ছে তার কি, কোষ প্রাচীরটা, যেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত। এখন কিছু কিছু ক্ষেত্রে এই কোষ ঝিল্লির কোষ প্রাচীরের উপরে কি থাকে, কোষ প্রাচীরের উপরে হচ্ছে তার আরেকটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি কি, যেটাকে বলি হচ্ছে ক্যাপসিউল, বা এটাকে কি বলতেছি, স্লাইম স্তর বলতেছি। ক্যাপসিউল অথবা স্লাইম স্তর। আমার ব্যাকটেরিয়া আঁকা শেষ, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া আঁকা শেষের সাথে সাথে আমাদের আজকের ক্লাসটাও শেষ। তো আশা করি সবাই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছো। এবং তো এটার পরে হচ্ছে আমাদের দেখো, আমাদের ব্যাকটেরিয়া যেহেতু শেষ হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখন যেটা করব, আগের ক্লাসগুলো হচ্ছে একটু রিভিউ করব। রিভিউ করে আমরা হচ্ছে পুরা জিনিসটাকে একসাথে করে একবার দেখে নিব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।